Okay, well, so I guess we should start now. So, hello everyone. A very warm welcome to the very first episode of NSU ACM on Air. This is the show where we bring experts from different industrial and educational backgrounds to share their experiences with our viewers. I am your host, Hasibul Hassan, and joining me as my co-host is Onik Roy Pranto. And today we have a very special guest with us. Some of you may know him as an alumni of North South University. Some of you may even recognize him for his honorable mention in the ACM ICPC World Finals in 2016. He has worked with several startups here in Bangladesh, and he currently works as a software engineer at Amazon UK. So without further ado, introducing our special guests for today's session, Mr. Ahmed Fayez Bhai. So Bhai, the floor is yours now. Thank you. Hello everyone. আমি স্লাইডটা শেয়ার করতেছি, যদিও স্লাইডে কিছু নাই, জাস্ট এটা আমার নোটের জন্য আমি কি নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। Yes, bhaiya. Okay, cool. Again, hello everyone. আমি আহমদ ফায়াজ। I guess অনেকে যারা ACM প্রোগ্রামিং এর সাথে জড়িত তারা অনেকে হয়তো আমাকে চিনে, বাট again just to introduce myself, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে 2014 তে গ্রাজুয়েশন করছি কম্পিউটার সায়েন্স থেকে। Then during my NSU time আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে ছিলাম ACM ICPC। আমার টিম ACM ICPC ওয়ার্ল্ড ফাইনালসে 2015-তে ছিল। আমরা ছিলাম ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি যারা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। দ্যাটস NSU টাইম। এরপরে আমি নর্থ সাউথ থেকে পাশ করার পরে আমি বাংলাদেশে কিছু কোম্পানিতে কাজ করছি। দেন সিঙ্গাপুরে ছিলাম মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। দেন ইউকেতে কাজ করছি ডেটা কোম্পানি, এবং এখন আছি অ্যামাজনে। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। সো আমি আজকে কথা বলবো হচ্ছে যে ক্যারিয়ার ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আই গেস অনেকেই জানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এটা খুবই হাইপড এখন, বাট এটা আসলে কি এবং এখানে ভালো করতে হলে কি করতে হবে সেটা নিয়ে আসলে আমার আজকের টপিক। প্রথমে আমি শুরু করার আগে আমি জানতে চাবো, সবাই আই গেস ইয়েতে চ্যাট বক্সে রিপ্লাই দিতে পারে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি বলতে কি বুঝে মানুষ, মানে আপনারা কি বুঝতেছেন সেটা আমার জানার একটু ইচ্ছা। সো if you can post your comments and stuff on the comment section, আমি 2 মিনিট টাইম দিব, এরপরে আমি বলবো যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই সেশনের শেষের দিকে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার থাকবে। সো আমি যখন কথা বলতে থাকবো এর মাঝে আপনারা কোশ্চেন করতে পারেন। কোশ্চেনগুলো ওই টেক্সট মেসেজে দিতে পারেন, পরে আমরা সেটা রিভিউ করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর কেউ অ্যান্সার দিতে পারবে? Okay, 30 more seconds.
আচ্ছা, সো অনেকে বলতেছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ ডেভেলপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ডিজাইন, development and maintenance of software, solving problems, process of developing and maintaining software through engineering principles, okay, developing, maintain software products, software banano, okay, problem solving, okay. Thing is, software engineering হচ্ছে শুধু সফটওয়্যার বানানো না। সো অনেকে বলছে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল, এখানে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালটা কি এটা আরেকটা কোশ্চেন হতে পারে, বাট যেটা হচ্ছে যে শুধু কোড লেখা বা সফটওয়্যার বানানোটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে যে কিছু ব্যাপার আছে, লাইক লং টার্ম আমি সেটা মেনটেন করতে পারতেছি কিনা, দেন আমি নতুন কোনো ফিচার অ্যাড করতে পারতেছি কিনা, এবং কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, দেন স্কেল করা যাচ্ছে কিনা, এরকম ব্যাপারগুলো চলে আসে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে হয়। তো সফটওয়্যার তাহলে আমি যারা শুধু কোড লিখে বা এরকম করে সেটা বলবো সফটওয়্যার ডেভেলপার, নট সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এটা মনে অনেকটা হচ্ছে যে বাড়ি বানানোর সময় মিস্ত্রি থাকে না, তো মিস্ত্রি হচ্ছে বাড়িটা বানাইতেছে, কিন্তু সে তো ওই যে অনেকে জানে কিনা লোড ডিস্ট্রিবিউশন বলে, যে আমি রড কতটুকু হবে, কতটুকু হবে, বাড়ির ওয়েট কত হইতে হবে, দেন পাইলিং কত হইতে হবে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। কেন করা হয়? কারণ আমার শুধু বাড়ি বানালে তো হবে না, আসলে তো আমাকে দেখতে হবে যে ভূমিকম্পে সেটা ঠিক মতো সেফ কিনা, ঘূর্ণিঝড়ে সমস্যা হবে কিনা, তারপরে হচ্ছে যে এখানে পানির লাইন যে গেছে, পানির লাইন গুলা অ্যাটলিস্ট 20 বছর বা আরো বেশি ঠিক মতো চলবে কিনা, কোনো হলে সেটা ঠিক করা যাবে কিনা, এরকম অনেক ব্যাপার আছে। তো সেই কারণে একটা ইঞ্জিনিয়ার লাগে যে এগুলা ডিজাইন করে, যে এগুলা চিন্তা করে একটা মডেল দাঁড় করায় বা একটা প্ল্যান দেয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরকম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একটা প্ল্যান দেওয়া, একটা সলিউশন ডিজাইন করা বা আর্কিটেক্ট করা, যাতে সেটা লং টার্মে আমি আরো এক্সটেন্ড করতে পারি চাইলে, এবং যে প্রসেসটা আমি ফলো করতেছি সেটা যাতে ভায়াবল হয়, মানে আমি আলটিমেটলি সফটওয়্যারটা ডেলিভার করতে পারতেছি, এবং হচ্ছে যে আমার যদি কোনো এটা স্কেলিং সমস্যা হয় তাহলে আমি কি কি ব্যাকআপ প্ল্যান থাকতে পারে, কি কি ব্যাকআপ অ্যাপ্রোচ থাকতে পারে, সেগুলো আগের থেকে চিন্তা করা। এবং সবচেয়ে বড় যেই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি সফটওয়্যারটা যে বানাচ্ছি, সফটওয়্যারটা আসলে একটা প্রোডাক্ট। আমি যে প্রবলেম, যে প্রোডাক্টটা ডেভেলপ করতেছি সেটা আলটিমেটলি যাদেরকে উদ্দেশ্য করে বানানো, তারা সেটা ইউজ করতে পারতেছে কিনা, তারা সেটা তাদের নিজে যেই প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করতে সেটা করতে পারতেছি না। সো হ্যাঁ, প্রবলেম সলভিং। সো আমি বলবো না প্রবলেম সলভিং মানে অ্যালগরিদম প্রবলেম সলভিং, এটা হচ্ছে যে প্রোডাক্ট প্রবলেম সলভিং। আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেই প্রোডাক্টটা তার যে প্রবলেমটা সলভ করার কথা সেটা সে সলভ করতে পারতেছে কিনা। সো এইটা হচ্ছে পুরোটা জিনিস। সো শুধু জাস্ট কোডিং না, এটা আমার পুরা লং টার্ম চিন্তা করা এবং প্ল্যান করা, পুরোটা একটা পার্ট। এবং এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল, যে এটা আমি লং টার্মে মেনটেন করতে পারবো কিনা। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ার কেন হায়ার করা হয়। আমি চাইলেই কোড আবার লিখতে পারি, ঠিক আছে, কিন্তু কোড লিখতে পারার সাথে কিন্তু কস্ট ইনভলভ, তাই না? সো আমি চাইলে লিখতে পারি, কিন্তু সেটার জন্য আমাকে টাকা দিতে হবে, তাই না? তো টাকাটা কে দিবে? কোম্পানি দিবে। সো এখন কোম্পানি অবভিয়াসলি টাকা ওয়েস্ট করতে চায় না, সো তারা এই জন্য আগে থেকে একজন ইঞ্জিনিয়ার হায়ার করে, যাতে আগে থেকেই তারা মানে কম খরচে বা এক্সট্রা খরচ ছাড়া একটা জিনিস ভায়াবল এবং লং টার্ম সলিউশন দিতে পারে। তো এটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমার মতে। ওকে, সো দেন হচ্ছে যে এখন যদি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসতে চাই অ্যাজ এ ক্যারিয়ার, তাহলে কি করতে হবে? প্রথমে হচ্ছে যে আমাদের ট্র্যাক চুজ করতে হবে। আসলে ট্র্যাক চুজ করতে হবে, এটা কারণ মানে আমি যখন শুরু করছি তখন আসলে এরকম ট্র্যাক আলাদা ছিল না, সবাই সবকিছু করতো, বা বলতে গেলে আসলে ফ্রন্ট এন্ডটা এত ইয়ে ছিল না, এখন প্রমিনেন্ট ছিল না এখন যেরকম প্রমিনেন্ট। তো এখন যে অবস্থা সেটা হচ্ছে যে এখন অনেকগুলো ট্র্যাক আছে, সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে, কোর প্রিন্সিপাল সবার সেম, কিন্তু তারা টেক স্ট্যাক বা তারা ফোকাসটা হচ্ছে ডিফারেন্ট। তো
এখানে হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট এন্ড, ফুল স্ট্যাক, ডেটা ইঞ্জিনিয়ারিং। তো ব্যাক এন্ড যেটা হচ্ছে মোর লাইক ব্যাক এন্ডে এপিআই লেখা, দেন হচ্ছে যে আমি হোস্ট করা, ডিপ্লয় করা কোনো মেশিনে, দেন হচ্ছে স্কেল করা যাতে আমি অনেক হিউজ ইউজারের লোড আমি নিতে পারি এরকম ভাবে ডিজাইন করা। দেন হচ্ছে যে হইতে পারে অনেক ইউজার নাই, হয়তো কোনো কারণে আমি খুবই কম্পিটিশনালি খুবই এক্সপেন্সিভ কিছু একটা করতেছি, ওটাকে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং কাজ। দেন হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড আমরা বেশিরভাগ হয়তো জানি যেটা হচ্ছে আমাদের ওয়েবে যেটা দেখতেছি আমরা, যে ওয়েবসাইটে দেখতেছি বা আমাদের মোবাইল বা আমাদের মানে মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবে যে আমরা ভিউটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের কাজ। এখানে হচ্ছে যে মোস্টলি হচ্ছে যে আমার জাভাস্ক্রিপ্টে কাজ করতে হয়। এখানে ব্যাক এন্ডে বলে রাখে, ব্যাক এন্ডে হচ্ছে আমরা ব্যাক এন্ডের যে কোনো ল্যাঙ্গুয়েজ মোস্টলি ইউজ হয় জাভা, সি শার্প, পাইথন, নোডজেস এগুলা। আর ফ্রন্ট এন্ডে হচ্ছে যে ওয়েবের জন্য যারা কাজ করে তারা জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে কোনো গতি নাই, সো জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট। দেন মোবাইলে আইওএস এর জন্য অবজেক্টিভ সি আছে, সুইফট আছে, অ্যান্ড্রয়েডে জাভা আর একটা নতুন কি কোটলিন, এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। এরপর হচ্ছে ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক হচ্ছে যে আসলে একটা কি বলবো, কোম্পানিগুলো হচ্ছে একটু কস্ট কমানোর জন্য একই লোককে সবগুলা কাজ করানোর চেষ্টা করে, তো সেটা হচ্ছে ফুল স্ট্যাক। তো ফুল স্ট্যাক হচ্ছে যে সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই করতে পারবে। হয়তো কোনটাতে সে খুবই এক্সপিরিয়েন্স না বা খুবই নলেজেবল না, বাট সে দুটাই কাজ করতে পারে। এটা মোস্টলি ইয়াতে স্টার্ট আপ গুলাতে এগুলা এরকম ইঞ্জিনিয়ার হায়ার করে ফুল স্ট্যাক, কারণ তাদের হয়তো ব্যাক এন্ডে খুবই নলেজেবল পার্সন লাগবে না, তাদের মেইন ইম্পর্টেন্স হচ্ছে যে প্রোডাক্ট লঞ্চ করা। সো এই জন্য তার ফুল স্ট্যাক হচ্ছে লাইক ব্যাক এন্ডও আমি কাজ করবো, ফ্রন্ট এন্ডও কাজ করবো, কোনো স্পেসিফিক ফোকাস নেই। এরপর হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং। এইটা হচ্ছে একটু নতুন ট্র্যাক। নতুন ট্র্যাক বলতে আমরা লাইক লাস্ট 5 বছরে ডেটা হচ্ছে এখন খুবই হাইপড একটা সাবজেক্ট, এবং এটা বলে যে ডেটা ইজ দ্য নিউ ফুয়েল। তো এটার কারণে এখন এটা ডেটা ইঞ্জিনিয়ারিং একটা ইম্পর্টেন্ট রোল। ডেটা ইঞ্জিনিয়ারিং এ যেটা করে আসলে যে ডেটা তো অনেক হিউজ পেটাবাইট অফ ডেটা থাকে, তো সেগুলা ম্যানেজ করা এবং সেগুলাকে সামহাও প্রসেস করে যাতে ডেটা বা ডেটা অ্যানালিস্টরা ইয়ে করতে পারে, সেটাকে কনজিউম করতে পারে, সেটাকে ইউজ করে তারা মেশিন লার্নিং এর মডেল বানাতে পারে, এই কাজটা যাতে খুবই স্মুথলি চলে সেই কারণে ডেটা ইঞ্জিনিয়ার লাগে। তো এটা হচ্ছে যে আরেকটা নতুন ট্র্যাক ডেটা ইঞ্জিনিয়ারিং। এখন ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো বলবে যে আমি কোন জিনিস চুজ করব, সেটা নিয়ে আমি আসলে পরে কথা বলতেছি, যে আমি কোন ট্র্যাকটা চুজ করব। আমি প্রথমে যাই যে ইন্ডাস্ট্রি মানে ফ্রেশ গ্রেড বা এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কি মানে কি রিকমেন্ড তাদের। সো এটা হচ্ছে যে অনেকের অনেক ধারণা আছে, ভুল ধারণা আছে যে তাদেরকে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হতে হবে, এটা ট্রু না। সে যে কোনো জায়গা থেকে পাশ করতে পারে, যে কোনো সাবজেক্ট থেকে পাশ করতে পারে, বাট তাকে কম্পিউটার সায়েন্সের কিছু কোর কনসেপ্ট তার থাকা লাগবে। কোর কনসেপ্ট হচ্ছে যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, প্রবলেম, এগুলোর আইডিয়া থাকতে হবে। অবভিয়াসলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে, এবং হচ্ছে যে কিছু টেক স্ট্যাক নলেজ থাকা লাগবে। টেক স্ট্যাক নলেজ হচ্ছে যেমন আমার সময় আমি যখন শুরু করছি তখন এটা এত ফোকাস ছিল না, কারণ তখন রিসোর্স এত বেশি ছিল না নতুন কিছু শেখার বা এরকম কিছু। বাট এখন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে চাইলেই অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, চাইলেই অনেক আর্টিকেল আছে যেখান থেকে দেখে দেখে আমি কিছু না কিছু বানিয়ে ফেলতে পারি। সো এই কারণে হচ্ছে যে টেক স্ট্যাক নলেজটা এখন ইম্পর্টেন্ট, যে আমি কিছু সম্পর্কে যেমন হচ্ছে হতে পারে ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার জেএস বা রিঅ্যাক্ট জেএস বা ভিউ জেএস এগুলো কিভাবে কাজ করে, ব্যাক এন্ডে আমি হচ্ছে যে নোড জেএস কি করে, পাইথন কিভাবে কাজ করে, একটা হচ্ছে অ্যাসিনক্রনাস প্রোগ্রামিং, মানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে এখন একটা সার্টেন টেক্সট থেকে কাজ করলে ওই কিছু জিনিসপত্র তার জানা যায়। সো ওই কোর কনসেপ্ট গুলো এখন তার কারো যে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে যাবে তার এটা জানা উচিত।
এই তো সো বাট কারো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হতে হবে এমন কোনো কথা নেই, সে ইলেকট্রিক্যাল থেকে আসতে পারে, সে অন্য যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারে, অ্যাজ লং অ্যাজ তার কোর কনসেপ্টটা আছে। ওকে, এখন যেটা হচ্ছে যে আমি যদি এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি, তাহলে আসলে আমার ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করে, মানে আমি কিভাবে কাজ করব, কি জিনিস ইয়ে করবো। তো সেটা হচ্ছে এটা হচ্ছে অনেকের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তারা ক্যারিয়ার চুজ করার সময় এটা তারা জানতে চায় আর কি, যে আমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করব, তো তখন আমার কাছ থেকে কোম্পানি আমার কাছে কি এক্সপেক্ট করবে, এটা কি খুব বেশি বার্ডেন হয়ে যাবে কিনা আমার জন্য, বা এরকম ব্যাপার। তো এইটা হচ্ছে যে এই কারণে এই টপিকটা, যে প্রথম জিনিস হচ্ছে যে আমার প্রোগ্রামিং এর নলেজ থাকা লাগবে। কোনো কোম্পানি চায় না তার তার যাকে হায়ার করবে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, তাকে শিখাবে, এরকম কিছু এটা কখনোই হবে না। তো এই কারণে অবভিয়াসলি তাকে প্রোগ্রামিং এর নলেজ থাকা লাগবে। কোড লিখতে বললে সে উইদাউট ডকুমেন্টেশন অ্যাটলিস্ট একটা আইডিয়া বলতে পারবে যে আমি হ্যাঁ এখানে ইফ এলস ইউজ করব, এখানে আমি ফর লুপ ইউজ করব, এখানে আমি একটা ক্লাস অবজেক্ট বানাবো, এখানে আমি একটা নতুন মেথড লিখবো, এরকম ব্যাপার। তো এইটা মাস্ট থাকাই লাগবে। এটা যে যদি কেউ এটা দেখাতে না পারে তাকে হায়ারই করা হবে না, এরকম একটা ব্যাপার। দেন হচ্ছে যে হ্যাবিট অফ লার্নিং নিউ থিংস, এইটা অ্যাকচুয়ালি সারা জীবন লাগবে। যেমন আমি এখনো নতুন কিছু শেখার চেষ্টা করি। আমি এখনো হয়তো অ্যামাজনে আছি, এখানে হয়তো কিছু একটা পার্টিকুলার টেক স্ট্যাক ইউজ করে না, তো সেটা কিভাবে কাজ করে কি করে সেটা আমি নিজে নিজে দেখার চেষ্টা করি, সেটা ইয়ে করি। তো এই হ্যাবিটটা অলওয়েজ লাগবে, এবং এটা ইন্ডাস্ট্রি সবসময় এক্সপেক্ট করে যে একটা ইঞ্জিনিয়ারের এটা থাকবে, যে নতুন কিছু শেখার। কারণ কেউ যদি নতুন কিছু শেখার চেষ্টা করে, তাহলে সে হচ্ছে ওই একটা সফটওয়্যারকে আরো ইমপ্রুভ করা যায় কিভাবে, বা ওটাকে আরো বেটার ভাবে লেখা যায় কিভাবে, সেটা সে বের করতে পারবে। একটা কোম্পানি কিন্তু এরকম কাউকে বলবে না ওকে তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি বের করো নতুন কিভাবে কি করা যায়, তো সে ওইটা আমি শিখবে, এরকম টাইম কেউ দিবে না। সো ইটস অলওয়েজ যে আমাকে নিজের থেকে শিখতে হবে, শিখে আমি কোম্পানিকে আমি বা আমার লিড বা আমার সিনিয়র ম্যানেজারদেরকে বলবো যে ওকে আমি নতুন জিনিস পাইছি, আমরা আগে যে কোয়েরি ইউজ করতাম সেটা জায়গায় এখন আমরা রিয়েক্ট জেএস ইউজ করতে পারি। তো এই জিনিসটা যদি বলতে হয়, তাহলে আমাকে অলওয়েজ কিছু না কিছু শিখতে হবে, নতুন কিছু শিখতে হবে, সেটা জানতে হবে। তো এইটা আমার লাগবেই। দেন হচ্ছে টিম প্লেয়ার। এইটা আগে একটু কম ছিল, বাট ইদানিং এখন ওয়ার্ক কালচারের কারণে এটা এখন খুবই ইম্পর্টেন্ট, যে আমি টিম প্লেয়ার কিনা, আমি একটা টিম মেম্বারের সাথে কোলাবরেট করতে পারতেছি কিনা। ঠিক আছে, আগে যেটা তো যে আমি একা একাই সবকিছু করে দিত, এখন আর সেটা নাই। এখন হচ্ছে সবাইকেই কোঅর্ডিনেট করতে হবে, সবাইকে কোলাবরেট করতে হবে। তো এই জন্য যেটা হচ্ছে যে কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। আমার আমি যেটা আমি বলতে চাই, সেটা যদি ক্লিয়ারলি বলতে পারি, সেটা যাতে আমি বুঝাইতে পারি যে আমি কি চাচ্ছি। এটা এই জন্য এখন যেটা হয়েছে যে বাইরের দেশে এখন অনেক ইঞ্জিনিয়ার হায়ার করে অন্য দেশ থেকে। মানে ব্যাপারটা হচ্ছে যে ইংলিশ পারি নাকি পারি না এটা কোনো ব্যাপার না, কিন্তু সে যদি আমাকে বুঝাতে পারে যে জিনিসটা কি, দ্যাটস এনাফ। সো এটাই হচ্ছে এখন ইম্পর্টেন্ট, যে আমি বুঝাতে পারতেছি কিনা। সো এই কমিউনিকেশনটা দরকার। তো এরপরে হচ্ছে যে ক্যান ওয়ার্ক উইথ মিনিমাল গাইডেন্স। এইটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি। অবভিয়াসলি স্টার্ট আপ গুলা, যেটা ছোট কোম্পানি বা মিড লেভেল কোম্পানি, তারা এনাফ লোক থাকে না মেন্টর করার বা এরকম কিছু। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তারা ওই চায় যে আমাকে বলা হয়েছে এরকম করে দিতে, এরকম একটা ফিচার অ্যাড করতে, এখানে এই কোড একটু চেঞ্জ করে দিতে, আমি যাতে নিজে নিজে ডকুমেন্টেশন খুঁজে, হ্যাঁ মানে গুগল সার্চ করতে পারি কিনা, এটা হচ্ছে যে একটা বড়, গুগল সার্চ করতে পারি কিনা, স্ট্যাক ওভারফ্লো এইসব সাইট থেকে খুঁজে খুঁজে আমি সলিউশন বের করে ট্রাই করে দেখতেছি কিনা। এইটা হচ্ছে যে এক্সপেকটেশন, যে আমি নিজে নিজে এগুলো করতে পারবো, কেউ আমাকে বলে দেবে না যে হ্যাঁ তুমি ওখানে ওই জায়গা থেকে সার্চ করে দেখো তো এই একটা সলিউশন বেরিয়েছে, সেটা কাজ করে কিনা। কোম্পানি চায় যে আমি নিজে নিজে সেগুলো বের করতে পারবো, নিজে নিজে সলিউশনটা নিজে নিজে সলভ করতে পারবো। প্রবলেমটা হইতে পারে অবভিয়াসলি আমি যেহেতু জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি যেহেতু এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার, আমি প্রবলেমটা হয়তো খুবই হার্ড প্রবলেম যেটা, বা হয়তো খুবই ডিপ লেভেল
চলে আসতেছে যে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর বা ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো একটা সমস্যা আছে, সেগুলো আমি অবশ্যই বুঝবো না। কিন্তু যেগুলো লাইক স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, যে এখানে আমি একটা লুপটাকে একটু ঘুরাই লিখলেই প্রবলেমটা সলভ হয়ে যায়, এই জিনিসটা যাতে আমাকে কাউকে জিজ্ঞাসা করা না লাগে, এই জিনিসটা হচ্ছে কোম্পানি বা ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করে একটা এন্ট্রি লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে। এরপরে হচ্ছে ইনোভেটিভ। ইনোভেটিভ হচ্ছে এখন এটাও নতুন রিকোয়ারমেন্ট। এটা ইনোভেটিভ বলতে বোঝাচ্ছে যে আমি যে প্রোডাক্টটা ডেভেলপ করতেছি সেটাতে আমি নতুন কোনো ফিচার দিতে পারি কিনা এরকম চিন্তা করতেছি কিনা। দেন হচ্ছে যে আমি টেক স্ট্যাক, যে আগে বললাম না যে আমি বলবো যে যে কোয়েরি ইউজ করতাম সেটার বদলে রিয়েক্ট জেএস ইউজ করা যায়, এই ভাবে যে এরকম একটা প্রপোজিশন দেওয়া বা আমি নতুন প্রপোজাল দেওয়া, এইটা করে আমি মানে মেইন কথা হচ্ছে আমার সফটওয়্যারটাকে আরো ইমপ্রুভ করতে পারতেছি কিনা বা আরো প্রোডাক্টটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করতেছি কিনা, এই চিন্তাটা এখন থাকা লাগবে। আগে ছিল যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন স্টার্ট আপ হচ্ছে যে আমরা প্রোডাক্ট ফোকাসড স্টার্ট আপ হওয়া শুরু করছে। আগে হচ্ছে যে কনসালটেন্সি ফার্ম ছিল এরকম টাইপের, যে আরেকটা পার্টি ছিল, তারা বলে দিত কি কি করতে হবে, দেন হচ্ছে যে আমাদেরকে দিত, আমরা অফশোর ডেভেলপমেন্ট আর কি, যে আমেরিকার একজন ক্লায়েন্ট আমাদেরকে পাঠাইছে যে এই আমাদেরকে এইভাবে করে দিতে হবে। তো ইঞ্জিনিয়ার হচ্ছে যাদের মাথা ঘামাইতো না যে আসলে এটা এইভাবেই করা লাগবে কিনা বা অন্যভাবে করা যাবে কিনা, ও যেভাবে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেভাবেই করে দিত। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি যখন স্টার্ট আপ বা এরকম প্রোডাক্ট ফোকাসড কোম্পানিতে কাজ করব, তখন আসলে আমাকেও চিন্তা করতে হবে যে আমি এই প্রোডাক্টটা আমি ওন করি, সেই প্রোডাক্টটা আসলে যে এন্ড ইউজারের কাছে যাবে তার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা, তার এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করা যাচ্ছে কিনা। ওকে, এইটা হচ্ছে একটা এক্সপেকটেশন। দেন লাস্ট এক্সপেকটেশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্যান টেক নিউ চ্যালেঞ্জেস। আমাকে একটা নতুন প্রবলেম দেওয়া হয়েছে, আমি যাতে বলি যে না ভাই আমি পারবো না, এইটা যাতে না বলি আর কি। তো এটা হচ্ছে যে আমাকে, আমি এরকম হতে পারে যে আমি এটা সলভ করতে পারি নাই, এটা ইটস ওকে, কিন্তু আমি একদমই যদি রিজেক্ট করে দিই সেটা হবে খারাপ আর কি। সো আমি হচ্ছে যে যে প্রবলেমটা দেওয়া হবে সেই প্রবলেমটা দেখে আমি হয়তো একটা নুব সলিউশন দিতে পারি, হইতে পারে আমি খুবই খারাপ সলিউশন দিতে পারি, কিন্তু আমি ট্রাই করতেছি, এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। আমি সলিউশনটা কারেক্ট না হইতে পারে, কিন্তু আমি একটা জিনিস ট্রাই করছি, আমি একটা অল্টারনেট বলছি, প্রস এন্ড কনস বলতেছি, বা আমি ডিফারেন্ট অ্যাপ্রোচ গুলো বলতে পারতেছি, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন ফ্রম এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার। কিন্তু এগেইন এটা যেহেতু আমরা মানে আমি এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে বলতেছি, এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না যে একদম ফুল প্রুফ সলিউশন দিবে, কারণ তার জন্য সিনিয়র ইঞ্জিনিয়ার বা উপর লেভেল ইঞ্জিনিয়ার আছে। বাট তার কাছ থেকে এক্সপেক্ট করা যে আমি কিছু হইলেও একটা ব্রেন স্টর্মিং করবো এবং একটা সলিউশন দিব, যে এইভাবে করলে জিনিসটা কাজ করবে বা এরকম। তো এটা হচ্ছে যে গেল যে এক্সপেকটেশন কি ইন্ডাস্ট্রি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাছ থেকে। এরপর যেটা হচ্ছে যে আমরা ধরলাম অবভিয়াসলি আমরা চাই যে প্রমোশন পাইতে বা নেক্সট লেভেলে যাইতে, তাই না? সো নেক্সট লেভেলে যাইতে হলে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু একজন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার, সে তার প্রোগ্রামিং নলেজ ছিল, সে তার এক্সপিরিয়েন্স গ্রো করতেছে, এক্সপিরিয়েন্স করতে করতে এখন তাকে যেটা করতে হবে যে তাকে সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে চিন্তা করতে হবে, তাকে জানতে হবে যে কিভাবে একটা মাইক্রো সার্ভিস বা সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার বা স্কেলেবল সিস্টেম বানানো যায়, বা হইতে পারে যে কোন একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, বা কোন একটা টেকনোলজি স্ট্যাক ইউজ করতেছি আমি, সেটা করে আমি কিভাবে এটাকে একটা যে কোনো প্রজেক্টকে দাঁড় করানো যায়, এরকম একটা ব্যাপার। তো এইগুলা যখন সে জানতে পারবে তখন সে আসলে নেক্সট লেভেল মানে মিড লেভেল ইঞ্জিনিয়ার বা সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার যাইতে পারবে। এরপরে যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে আমি জুনিয়র বা এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ারকে মেন্টর করতে পারতেছি কিনা। তো মেন্টর করা মানে আসলে এরকম যে আমি যদি কোনো কিছু একটা জিনিস নিয়ে জানি, তাহলে অবভিয়াসলি যারা
জানে না তারা আমার কাছ থেকে আসবে জানার জন্য, তাই না? তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি অন্যদেরকে এটা মেন্টর করতে পারবো, আমি ওদেরকে শিখাতে পারবো, এবং এটা আমার যে টিম প্লেয়ার হিসেবে আমাকে দেখাবে আর কি, যে আমি টিম প্লেয়ার এরকম একটা। এরপরে যেটা হচ্ছে যে অবশ্যই বললাম যে গুড নলেজ অন সাম টেক স্ট্যাক, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাছে এক্সপেক্ট করে যে সে কোনো একটা জিনিস, পার্টিকুলার জিনিস খুব ভালো জানে, সে কাইন্ড অফ গো টু পার্সন হবে। যে আচ্ছা, এটা তো তুমি ভালো জানো, এখানে এই প্রবলেম হলে কি করতে হবে, এরকম যদি কোনো প্রবলেম হয় বা এরকম কোনো কিছু কোশ্চেন থাকলে একজন ইঞ্জিনিয়ার সাথে জানতে পারবে বা বলতে পারবে। তো সেই ক্ষেত্রে একজনকে যদি সিনিয়র ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে এই কি বলবো, মানে এই স্কিল সেটটা তাকে অ্যাকোয়ার করতে হবে, যে সে একটা গো টু পার্সন হবে ফর সাম পার্টিকুলার টেক স্ট্যাক। এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট দাঁড় করে ফেলতে পারবে কোনো গাইডেন্স ছাড়া। তাকে জাস্ট রিকোয়ারমেন্ট দেওয়া হবে যে আমার এইরকম এরকম করতে হবে। ধরলাম পাথর মতো একটা অ্যাপ বানাতে হবে। তো আমি একটা সিনিয়র ইঞ্জিনিয়ার আসলো, তাকে বললাম যে আমি পাথর মতো একটা অ্যাপ বানাতে চাই, যেখানে ড্রাইভার বা উবারের মতো অ্যাপ থাকবে, যেখানে ড্রাইভার ঘোরাঘুরি করবে আর মানুষজন রিকোয়েস্ট পাঠাবে, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, এই তো। সো এরকম একটা খুবই ভেগ একটা স্টেটমেন্ট দিবে সিইও বা সিটিও, এরকম তারা এসে বলবে যে এরকম একটা লাগবে, বা সিনিয়র ম্যানেজমেন্ট বলবে এরকম লাগবে। এখন যে সিনিয়র ইঞ্জিনিয়ার, তার ওই চিন্তাটা আসতে হবে যে কিভাবে আমি এটাকে স্লাইস এন্ড ডাইস করবো, মানে আমি খুবই ছোট ছোট আকারে জিনিসগুলা টাস্ক হিসেবে বানাবো। তারপরে দেন হচ্ছে যে আমি ও যে ভেগ স্টেটমেন্টটা দিল, সেই ভেগ স্টেটমেন্টটা আমি কিভাবে একটা অ্যাকুরেট স্টেটমেন্টে আনতে পারি, ঠিক আছে? আমি ওটাকে ডকুমেন্টেশন লিখবো, আমি এটা একটা ডক বানাবো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে এটাকে। তো এগুলো করে আমি আলটিমেটলি বোঝার চেষ্টা করবো যে ও আসলে কি চায়, ঠিক আছে? ফার্স্ট তো এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি ও কি চায় এটা যদি না বুঝতে পারে একজন ইঞ্জিনিয়ার, এবং সে 4 মাস লাগায় একটা সফটওয়্যার বানালো, আলটিমেটলি পরে মানে ধরলাম যে এরকম যে ও বলতেছে যে আমি উবারের মতো একটা বানাবো, যেখানে ড্রাইভাররা থাকবে আর আচ্ছা রাইডাররা থাকবে, আমি রাইডার রিকোয়েস্ট করবে, দেন হচ্ছে যে ওটা বুকিং হয়ে যাবে। তো ইঞ্জিনিয়ার এটা মনে করছে ওকে এইভাবে এভাবে করবো, ও সবকিছু বানায় টানা ফেললো, বানানোর পরে 4 মাস লাগালো পুরোটা বানাইতে। তারপরে যেটা হলো, যেদিন সে রিলিজ দিবে সেদিন কথা বলার পরে সে দেখতে পারলো যে আসলে সিও একটা মেসেজিং অ্যাপ চাইছে, যে রাইডার আর ড্রাইভার একজন একজনকে মেসেজ পাঠাবে, কোনো বুকিং নাই, কিচ্ছু নাই। তো টেকনিক্যালি পুরোটাই কিন্তু আলাদা হয়ে গেল না, পুরো রিকোয়ারমেন্টের জিনিসটা আলাদা হয়ে গেল। এই জিনিসটা যাতে না হয় আর কি, বিকজ এটা মানে হচ্ছে আমি 4 মাস নষ্ট করছি, টাকা নষ্ট করছি, সবকিছু নষ্ট করছি, আলটিমেটলি যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা আমার ফুলফিল হয়নি। তো এইটা করা যাবে না, এবং এটাই হচ্ছে যে একজন এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার আর মিড লেভেল ইঞ্জিনিয়ারকে ডিফারেন্স বা সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ারকে ডিফারেন্সিয়েট করবে, যে সে তাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা সে কি করতে হবে বা জিনিসটা কি সে সে বুঝতে পারছে, এবং কোনো গাইডেন্স ছাড়াই সে সেটাকে ডেলিভার দিতে পারছে। ওকে, এখন এটা বললাম যে আমরা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার থেকে মিড লেভেল বা সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার যেতে পারে। এখন যেটা হচ্ছে যে যদি আমি এখন ইউনিভার্সিটি গ্রাজুয়েট থাকি, তাহলে আমি কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য রেডি হতে পারি। প্রথমে যেটা হচ্ছে যে অবভিয়াসলি এর আগে বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতে হবে। একটা খুব ভালো মানে এরকম না যে খুব ডিপ লেভেলে, মানে আমি আমাকে যে কোনো একটা প্রবলেম দেওয়া হলে সেটাতে আমি কোডটা কিভাবে হবে সেটা আমি নিজে নিজে বের করতে পারি আর কি। তো এইটা যেমন আমি কিন্তু এখন পাইথন ইউজ করি, কিন্তু আমার স্টিল মাঝে মাঝে দেখা লাগে যে পাইথনে কিভাবে ডিকশনারির আইটেম গুলাকে আইটারেট করতে হয়, বা ওখানে কিভাবে কি বলবো স্ট্যাটিক মেথড লিখতে হয়, এরকম মাঝে মাঝে কিছু জিনিস আছে যেগুলা মাথায় থাকে না, কিন্তু আমি জানি যে আমি গুগলে কি সার্চ করলে সেই অ্যান্সারটা পাবো। তো এই স্কিল সেটটা হচ্ছে দরকার, যে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি জানি কিভাবে স্ট্রাকচার করতে হবে কোড, এবং আমি কিভাবে মানে আলটিমেটলি গুগল সার্চ করে হোক আর যেভাবে হোক সেটা থেকে আমি সলিউশনটা বের করে আমি ইউজ করতে পারবো। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো
এই কারণে হচ্ছে যে এবং হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট থাকার টাইমে আমি গ্র্যাজুয়েশনে মানে পড়াশোনা আমার অ্যালগরিদম এবং প্রোগ্রামিং অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার এটার নলেজ বাড়াইতে হবে। তো এই কারণে আমি বলবো যে প্রবলেম সলভিং বলে প্রোগ্রামিং কন্টেস্ট বা ওরকম জিনিসগুলা যেগুলা যেখানে প্রবলেম সলভ করতে হয়, অ্যালগরিদমিক প্রবলেম সলভ করতে হয়, সেগুলো একটা খুব ভালো একটা মিডিয়াম যেখানে আমি অ্যালগরিদম জানতে পারবো, ডাটা স্ট্রাকচার জানতে পারবো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরও আমার দখলটা বাড়বে। তো আহ, আমি বলবো না যে কাউকে প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে, এটা নেসেসারি না, কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট করলে ভালো। কারণ হচ্ছে যে একটা প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে একটা টাইম ফ্রেমের মধ্যে প্রবলেম সলভ করতে হয়। আমরা যখন ইন্টারভিউ দেই তখন ওটা টাইম ফ্রেম থাকে 1 ঘন্টার বা 45 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আমাকে প্রবলেম সলভ করতে হয় 2টা। সো আমি ওই টাইম ফ্রেমে যখন আমি প্রবলেম সলভ করতে যাই তখন আমি যদি আগে থেকে এইভাবে প্র্যাকটিস করে আসি তাহলে আমার জন্য সেটা সেটা আমার জন্য মানে খুবই একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় যে আমি একটা টাইম প্রেসারের মধ্যে আমি কোড করতে পারতেছি। আর হচ্ছে যে বাট কিন্তু চাইলে যে কেউ নিজে নিজে এমনি লিড করে আছে, হ্যাকার র্যাঙ্ক আছে বা লাইটও যে আছে যেখানে যা ওরা যে কেউ ওটা প্র্যাকটিস করতে পারে, ওটাও এনাফ। আমি বলবো না প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে। এরপর যেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট যে পেড প্রজেক্ট করতে হবে। একটা পেড প্রজেক্ট লাগবে। আমরা অনেক ইউনিভার্সিটিতে অনেকে প্রজেক্ট করি, সেগুলো হইতে পারে, সেগুলো আমি গিটহাব বা গিটল্যাবে আমি আপলোড করে দিলাম, দেন আমি ডিপ্লয় করলাম কোথাও, যেখানে ধরলাম যেটা ওয়েবসাইট, সেটা আমি ডিপ্লয় করলাম কোথাও যাতে বাইরে মানুষ দেখতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে আমি কিছু না কিছু প্রজেক্ট আমি, হইতে পারে মোবাইল অ্যাপ, হইতে পারে ফ্রন্ট এন্ডের অ্যাপ, হইতে পারে ব্যাক এন্ডের অ্যাপ, কিছু না কিছু যেটা আমাকে দেখাবে, যেখানে আমি রেজিউমি বা সিভিতে যখন আমি দিব যে আমি এই কাজ করছি, তাহলে আমি এটা যাতে রেফারেন্স করতে পারি, যে কেউ ওখানে গেলে দেখতে পারবে যে আমি এই কোডটা লিখছি, আমি এই পার্টিকুলার টেক্সট একটা আমি ইউজ করছি। এই জিনিসটা প্রুফ করার জন্য আমার গিটহাব গিটল্যাবে আপলোড করতে হবে। তো খালি জাস্ট অনেকেই আমি সিভিতে দেখি এরকম লিখছে যে হ্যাঁ আমি একটা কি বলে ফেস রিকগনিশন সিস্টেম বানাইছি। তো ফেস রিকগনিশন সিস্টেম 5 বছর আগে অনেক কঠিন ছিল, হ্যাঁ, এখন অনেক লাইব্রেরি চলে আসছে, অনেক কিছু চলে আসছে। তো এখন তাহলে স্পেসিফিকলি তুমি কি ইউজ করছো, কিভাবে করছো, সেটা দেখার জন্য এখন হচ্ছে কোড দেখা লাগবে। আগে হলে তো তখন জিজ্ঞাসা করা যেত যে ওকে অনেক কিছু কিভাবে শিখছো বা এরকম। এখন যে এত কিছু জানার দরকার নেই, তুমি যদি গিটহাবে আপলোড করে দাও, দেন আমি ওখান থেকে বোঝা যায় তার পাবলিক প্রজেক্ট থেকে। সো আমি অবভিয়াসলি যখন একটা ইঞ্জিনিয়ারকে হায়ার করতে যাব, তখন যদি দেখি যে সে এরকম অনেক কিছু এরকম ডিপ্লয় করেছে এবং তার ওখান থেকে যদি আমি দেখতে পাই যে সে খুবই ভালো কোড লিখছে এবং সে খুব ভালো সুন্দর মতো ডকুমেন্টেশন করছে এবং হচ্ছে যে একটা পার্টিকুলার টেক্সট ইউজ করছে যেটা আমি পছন্দ করি, আমি অবভিয়াসলি তাকে হায়ার করব বা তাকে হায়ার স্যালারি দেবো। ওকে, আরেকটা জিনিস যেটা ছিল যে হচ্ছে যে আমি স্লাইড অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে প্রোগ্রাম ইন্টারভিউ প্রিপারেশনটা কি বা ইন্টারভিউটা কি হয়, যেটা আমি ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমি অ্যাপ্লাই করব যে সেই প্রসেসটা কি। এটা
হচ্ছে যে এক একটা কোম্পানির জন্য এক এক রকম, বাট সবারই একটা প্যাটার্নটা সেম। সেটা হচ্ছে যে প্রথমে আমি অ্যাপ্লাই করব। আমি অ্যাপ্লাই করলাম, এটা হইতে পারে রেফারেলের থ্রুতে, এটা হইতে পারে ডিরেক্ট তাদের ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন করার পরে। এরপরে এইচআর থেকে আমাকে মেসেজ পাঠাবে বা আমার সাথে কন্ট্যাক্ট করবে। এরপর যেটা হবে যে ইন্টারভিউ হবে। প্রথমে যেটা করে নর্মালি এটা হচ্ছে ফোন ইন্টারভিউ বলে, ফোন ইন্টারভিউ হয়। ফোন ইন্টারভিউ মেইন টার্গেট হচ্ছে যে একটা যে ক্যান্ডিডেট সে প্রোগ্রামিং করতে পারে কিনা, তার প্রবলেম সলভিং স্কিল আছে কিনা। সো মোস্ট অফ দ্য কোম্পানি প্রথমে যেটা করে যে একটা প্রবলেম দেয়, প্রবলেমের মধ্যে 1 ঘন্টার একটা ইন্টারভিউ হতে পারে। অনেকে আবার এটা করে একটা অটোমেটেড সিস্টেম, লাইক হ্যাকার র্যাঙ্ক বা এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে যে লগ ইন করে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে হয়। এগেন 1 ঘন্টা টাইম থাকে বা 2 ঘন্টা টাইম থাকে। এরপরে যেটা হতে পারে ফোন ইন্টারভিউ, যেখানে একজন ইঞ্জিনিয়ার ফোন দিবে, ফোনের মধ্যে কথা বলবে যে ওকে এরকম এরকম প্রবলেম সলভ করতে হবে, কি করতে হবে এরকম। এখানে আবার কেউ কেউ হচ্ছে অ্যামাজন যেটা করে বিহেভিয়ারাল কোশ্চেন করে। বিহেভিয়ারাল বলতে হচ্ছে যে ও যে বললেন যে টিম প্লেয়ার কিনা এটা বোঝার চেষ্টা করে। তো এটা বোঝার চেষ্টা করার জন্য কিছু কোশ্চেন করবে যে ধরো আপনার ধরলাম আপনার একটা টিম প্রজেক্ট করতেছেন, একটা টিম মেম্বার আপনার সাথে কোলাবোরেট করতেছে না, বা সে প্রজেক্ট করতে যে মাঝপথে হারায় গেল, তো সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এরকম কোশ্চেন যেটা হয়তো আমরা অনেকেই ফেস করছি ইউনিভার্সিটি প্রজেক্ট করতে গিয়ে। তো তারপরে আরো কোশ্চেন করবে যে আমি ফ্যাকাল্টির সাথে কথা বলতে গেছি, ফ্যাকাল্টির সাথে কথা বলার পরে ফ্যাকাল্টি বললো একরকম, আমি বলতেছি অন্য একটা সলিউশন, কিভাবে এটাকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনলাম, সলভ করলাম। সে এই কিছু কোশ্চেন করবে মোর লাইক ইউনিভার্সিটি রিলেটেড। মানে কোশ্চেনটা হয়তো মানে একই রকম কোশ্চেন হবে, কিন্তু আমি বলবো যে লাইক এই একই রকম কোশ্চেন আমার ক্ষেত্রে যারা সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে চেঞ্জ করে বলবে যে ফ্যাকাল্টির বদলে অন্য একটা সিনিয়র ইঞ্জিনিয়ার এরকম কিছু, বা প্রোডাক্ট ম্যানেজার এরকম। বাট কোশ্চেন কিন্তু একই রকম, এবং এটা যে কেউ তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তাকে বলতে হবে কি যে সে কি করতো, বা হইতে পারে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন যে সে হয়তো কখনো ফেস করে নাই, কিন্তু যদি এরকম এখন হয় তাহলে সে কি করবে, এরকম কিছু বিহেভিয়ারাল কোশ্চেন হবে। এরপরে যেটা হবে যে অনসাইট ইন্টারভিউ। সো অনসাইট ইন্টারভিউ তো এখন রিমোটলি হয়ে গেছে, কিন্তু নর্মালি যেটা হচ্ছে যে লাইক আমি এই অফিসে যাব, ওইখানে গিয়ে হয়তো পারে 3টা বা 4টা ইন্টারভিউ হবে টানা। যেখানে হচ্ছে যে একটা ইন্টারভিউ হতে পারে যে কোডিং ইন্টারভিউ হবে একটা, ফর শিওর। কোডিং ইন্টারভিউতে এগেইন প্রবলেম সলভ করতে দিবে, একটা অ্যালগরিদম প্রবলেম সলভিং, একটা বা 2টা ডিপেন্ড করে। এরপরে হচ্ছে যে একটা ইন্টারভিউ থাকবে যেখানে হচ্ছে যে এই এগেইন বিহেভিয়ারের ইন্টারভিউ নিয়ে, যে আবার আমাকে বোঝার চেষ্টা করবে যে আমি কতটা টিম প্লেয়ার এরকম। আরেকটা ইন্টারভিউ হইতে পারে, সেটা ডিপেন্ড করে কোম্পানি ওয়াইজ। অ্যামাজন যেটা করে ফ্রেশ গ্রাজুয়েটের জন্য, অ্যামাজন 3টা কোডিং ইন্টারভিউ নেয়, একটা বিহেভিয়ারাল ইন্টারভিউ নেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম যে 4টা ইন্টারভিউ নেয়, 4টা ইন্টারভিউর মধ্যেই অর্ধেক থাকে কোডিং, অর্ধেক হচ্ছে মানে একটা ইন্টারভিউর মধ্যেই আমি আধা ঘন্টা টাইম দিব কোডিং এর জন্য, 15 মিনিট বা আধা ঘন্টা থাকবে হচ্ছে যে আমি বিহেভিয়ার কোশ্চেনের জন্য। 4টা ইন্টারভিউর মধ্যে 4টা ইন্টারভিউতে 4জন ইন্টারভিউয়ার 4টা দিকে ফোকাস করবে, যে আমি কেউ হয়তো দেখতে পারে যে আমি আসলে ম্যানেজ করি কিভাবে, কনফ্লিক্ট হইলে কেউ একজন জানার চেষ্টা করবে যে আমি প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমি কিভাবে ডিফাইন করি, এরকম ব্যাপার। এটা হচ্ছে যে অ্যামাজনে বা বাংলাদেশে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে 3টা ইন্টারভিউ হয়। একটা ইন্টারভিউতে হচ্ছে যে কোডিং থাকবে, কোড লিখতে বলবে, সেটা হতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোডিং, যে আমি ক্লাস বা এগুলো কিভাবে ইয়া করতেছি, বা এপিআই লেভেল ডিজাইন, যে আমি কিভাবে এপিআই গুলা দাঁড় করাইতেছি, এরকম একটা ব্যাপার। দেন হচ্ছে যে আরেকটা হবে যে বিহেভিয়ারাল, এগেইন বোঝার চেষ্টা করবে যে আমি কিভাবে কাজ করি অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি কোনো পার্টিকুলার টেক স্ট্যাক নিয়ে, লাইক আমি যদি রেজুমেতে বলছি যে আমি লারাভেল ভালো পারি, আমি বলছি আমি এক্সপ্রেস.js ভালো পারি, তখন একটা একজন আমাকে ইয়া করবে, কোশ্চেন করে থাকবে যে ওকে এখানে এখানে এইটা লিখতে হবে, কন্ট্রোলার কিভাবে লিখতে হয়, ওখানে এটা কিভাবে, মানে একটু ইন্টারনাল কোশ্চেন করবে, বোঝার চেষ্টা করবে যে আমি আসলে কতটুকু জানি।
এটা হচ্ছে যে আমার মানে ইন্টারভিউ এইখানে যেটা হচ্ছে যে প্রিপারেশন, যেটা এক একটা কোম্পানির জন্য এক এক রকম। এটা আসলে সবচেয়ে ভালো হয় যে লাইক গুগল, ফেসবুক, অ্যামাজন এগুলার ক্ষেত্রে যেটা হয় যে অনলাইনে অনেক রিসোর্স আছে যে ওরা কিভাবে ইন্টারভিউ নেয়। প্রবলেম হচ্ছে বাংলাদেশের ইন্টারভিউ গুলা, যেখানে এক এক কোম্পানি এক রকম ভাবে ইন্টারভিউ নেয় এবং ওটার আসলে এনাফ ইনফরমেশন পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে খুব ভালো হয় যে ওই ওইখানে যারা অলরেডি কাজ করতেছে তাদের যদি কেউ পরিচিত থাকে তার কাছ থেকে জানা যে কিরকম ইন্টারভিউ হয়, কি কি কোশ্চেন করে, এরকম একটা তাহলে মানে আমার মতে হচ্ছে যে ইন্টারভিউ প্রিপারেশন মানে ইন্টারভিউ দেওয়ার আগে ওই জিনিসটা সম্পর্কে যদি জানা থাকে তাহলে অনেক কিছু সোজা হয়ে যায় আর কি। অনেকটা বলে না যে এক্সামের আগে সাজেশন পড়া বা এরকম কিছু, যে কি কি কোশ্চেন আসতে পারে, তো ওটা হলে আমি মানে আমার কাছে একটু কমফোর্টেবল ফিল হয় যে হ্যাঁ আমি পারবো এরকম একটা ব্যাপার। তো এইটা বাংলাদেশে যেটা এই ক্ষেত্রে যেটা করতে হবে যে ওই কোম্পানির যারা আগে এমপ্লয় ছিল বা এখন এমপ্লয় আছে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করা যায়, তাদের কাছ থেকে জানা যে ওরা কিভাবে ইন্টারভিউ নেয়, কি কি টাইপের কোশ্চেন করে এরকম। বাট ফর গুগল, ফেসবুক, অ্যামাজন এটার জন্য অনলাইনে হাজার হাজার আছে, রিসোর্স আছে, ওগুলা দেখে দেখে করতে হবে যে ওরা কি টাইপের কোশ্চেন করে, কি টাইপের প্রবলেম সলভ করতে দেয় এরকম। ওকে, এখন আমি যেটা বলি যে আমার জার্নিটা বলি, আই গেস ইট উইল বি হেল্পফুল ফর মেনি পিপল। প্রথমে আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতেছিলাম, আমাদের সময় ইন্টার্নশিপ ছিল। সো আমি জানি না এখন এটা আছে কিনা। তো আমার ইন্টার্নশিপ ছিল, সো আমি ইন্টার্নশিপটা আসলে ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি। সো মানে যদিও দেখাচ্ছি ইন্টার্নশিপ, বাট ওটা আমি ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। এরপরে যেটা হচ্ছে সেইখানে কোম্পানিতে কাজ করার পরে ওইখানে কোম্পানি ছিল মোর লাইক অফশোর ডেভেলপমেন্ট, মানে বাইরের ক্লায়েন্টরা কাজ অর্ডার দিত, সেটা আমি করতে। এরপরে আমি একটাতে জয়েন করছি। আচ্ছা, আগে বলে রেখে আমি অনেক কোম্পানি সুইচ করছি এবং এটার কিছু রিজন আছে, বাট আমি রিকমেন্ড করবো না এরকম কোম্পানি সুইচ করতে। কিন্তু ডিপেন্ড করে আসলে কারো সার্কামস্ট্যান্সেস এর উপর। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথমে যে কোম্পানি জয়েন করছি সেই কোম্পানিতে মেন্টরশিপ বা এই জিনিসটা খুব ভালো ছিল না আর কি, যে আমাকে কেউ গাইড দিবে বা আমাকে কেউ শিখাবে যে নেক্সট স্টেপে কিভাবে যেতে হবে, এই জিনিসটা তেমন ছিল না। সো এই কারণে একটা বড় ছিল যে আমি কাজ করতেছি ঠিকই, কিন্তু আমি নতুন কিছু শিখতেছিলাম না, বা আমাকে নতুন ইঞ্জিনিয়ারিং যে বলে ম্যানেজমেন্ট জিনিসটা, এই জিনিসটা শিখতেছিলাম না। তো এই কারণে পরে আরেকটাতে কোম্পানি জয়েন করছি, সেটা ঠিক ছিল সবকিছুই। বাট এটা তো যেটা প্রবলেম হয়েছে যে এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে বাংলাদেশে একটা যেটা আমি কোম্পানির কালচার আগের থেকে জানা যায় না, মানে জয়েন না করলে বা ভিতরের লোক না থাকলে। তো এইটা একটা খুবই আমার মতে, যে যদি কেউ জয়েন করতে যায় বা কোথাও ইয়ে করার আগে ওই কোম্পানির কালচারটা জানা চেষ্টা করা আর কি, তাহলে অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, বা অনেক কিছু মানে কাজ করার পরে ওই খারাপ লাগবে না বা ওরকম কিছু হবে না যে চাকরি ছেড়ে দিতে হবে এরকম কিছু। তো আমার এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি কোম্পানিতে কাজ করছি, সেইখানে হচ্ছে যে এরকম সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে ওরকম ইফিসিয়েন্ট বা ওরকম ইঞ্জিনিয়ারিং প্রসেস ফলো করা বা এরকম জিনিসটা ছিল না। তো এগেইন সেম প্রবলেম, এবং কিছুই করার নেই। এরপরে আমি একটা কোম্পানি জয়েন করছি। এই কোম্পানিটা আমি বলবো যে খুবই, আমি কোম্পানির নাম নিব না কোন কোম্পানি কি, কিন্তু এই যেটা লাস্ট যেটা বাংলাদেশে যে কোম্পানিতে কাজ করছি সেটা বলবো যে খুবই ভালো এবং খুবই মানে সব দিক দিয়ে ঠিক ছিল। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে আমি এই কাজ করতে করতে আমার মানে এই কোম্পানিতে যদি আমি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে জয়েন করতাম, আই উড বি গ্রেটফুল যে আমি সবকিছু শিখতে পারতাম বা এরকম কিছু, বাট হয় নাই, যা হোক কিছু বলার নেই। এরপর যেটা হচ্ছে যে আমি ডেটা রিলেটেড জিনিসে কাজ করার ইন্টারেস্ট ছিল অনেক। তো ডেটা রিলেটেড কাজ করতে যে বাংলাদেশে আসলে এত অপরচুনিটি নেই ডেটা রিলেটেড কাজ করার। তো এই কারণে প্রথম আমি মুভ করি সিঙ্গাপুরে, যেখানে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি ট্রাভেলোকা নামে একটা কোম্পানিতে। তো সেইখানে আমার কাজ হচ্ছিল
ইয়ে টাইপের মেশিন লার্নিং এর মডেল ডিপ্লয় করা। ওইখান থেকে আমি আসলে অনেক কিছু শিখছি, এই ডেটা ইঞ্জিনিয়ারিং কেমনে করতে হয়, ডেটা ইকোসিস্টেম কিভাবে কি করে, কিভাবে মেশিন লার্নিং মডেল ডিপ্লয় করতে হয় এবং এটা স্কেল করতে হয় এবং অনেক কিছু, এবং অলসো লাইক সিকিউরিটি, কিভাবে সিকিউরিটি গুলা মেনটেন করতে হয় যাতে একজন আরেকজনের ডাটা শেয়ার করতে না পারে বা এরকম ব্যাপার স্যাপার, এরকম অনেক কিছু এখানে শিখেছি। এরপরে যেটা হচ্ছে যে আমি আসলে যে ইউকে তে আসতে চাইছিলাম অনেকদিন ধরে। ইউকে তে আসার কারণ হচ্ছে যে আমার ওয়াইফ হচ্ছে ডক্টর, তো সে ইউকে তে আসতে চাচ্ছিল, তো এই কারণে তখন আমি ইউকে তে অ্যাপ্লাই করি অ্যাজ এ গ্লোবাল ট্যালেন্ট ভিসা। তো ওটাও আমার ওখানে আমি অ্যাপ্রুভাল পাই, বিকজ আমি লাইটোজেতে কাজ করছিলাম, অনেক হয়তো জানে লাইটোজে। ওইখানে আমি লাইক একটা প্রোগ্রামিং যেখানে প্রোগ্রামিং শিখতে পারবে বা প্রবলেম সলভিং করতে পারবে, তো সেখানে লাইটোজে কাজ করছিলাম এবং বাংলাদেশে আমি প্রোগ্রামিং কন্টেস্টের টিম গ্রিন ইউনিভার্সিটি কোচ ছিলাম। তো এইগুলো অনেক কিছু কারণে আমার গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে অ্যাপ্লাই করছি, তো পরে ওটা অ্যাপ্রুভাল হওয়ার পর আমি কুয়েতে চলে আসি, ইউকেতে। তো এইখানে একটা স্টার্ট আপে কাজ করছি, এরপরে জয়েন করছি অ্যামাজনে। আর এখন আমি অ্যামাজনে কাজ করতেছি হচ্ছে ডেটা রিলেটেড, অনেকটা ব্যাক এন্ডের কাজ ডেটা রিলেটেড। আমার কাজ হচ্ছে যে এখন ডেটা প্রসেস করে একটা ফিচার দাঁড় করানো, লাইক যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে, আমি জানি না বাংলাদেশে ইউজ করে কিনা মানুষ, অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েবসাইটে আমরা কিছু ফিচার দিব যেটা ডাটা প্রসেস করে ইয়ে করতে হবে। তো আমরা খুব সুন একটা আমাদের টিম খুব সুন একটা ফিচার রিলিজ করতেছে, যেটা পুরো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা প্রসেস করে সেই ইনফরমেশনটা আমরা গ্যাদার করছি। তো এখন আমার কাজ হচ্ছে এটাই কি, যে ডেটা পাইপলাইন বানানো, হচ্ছে এটা প্রসেস করে আলটিমেটলি ব্যাকএন্ড সার্ভিসের মাধ্যমে এপিআই দিয়ে ডাটাগুলো সেন্ড করা ক্লায়েন্টের কাছে। ওকে, দ্যাটস ইট। আমি লং অনেক কথাবার্তা বললাম। আই হোপ ইউজফুল ফর ইউ গাইস। এখন যেটা হচ্ছে যে কারো যদি কোশ্চেন থাকে বা কিছু, সেই ক্ষেত্রে কোশ্চেন গুলা বলতে পারে বা লিখতে পারে, আমি তাহলে অ্যান্সার দিব। ও তার আগে আমাকে এসএম ওরা স্টুডেন্ট চ্যাপ্টার থেকে অলরেডি কিছু কোশ্চেন দিছে, তো সেইগুলো আমি অ্যান্সার দিতে পারি। ওকে, অন্যদের অন্য কোশ্চেন থাকলে তারা এখানে লিখতে পারো। আমি এখানে আমার এই অ্যান্সার গুলো দেওয়ার পরে দেন ওই কোশ্চেন গুলোতে যাবো। তো প্রথমে কোশ্চেন করছে টেক কোম্পানিগুলো একজন ফ্রেশ গ্রাজুয়েট থেকে কি কি স্কিল এক্সপেক্ট করে। ওকে, আমি মনে হয় এটা অলরেডি বলে ফেলছি কি কি স্কিল এক্সপেক্ট করে। এটা নিয়ে মনে হয় বলার কিছু নেই এক্সট্রা। অবভিয়াসলি প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, কোনো স্ট্যাক সম্পর্কে জানতে হবে, হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভালো করতে হবে। দেন অনেকেই কনফিউজ থাকে কোনটা ফোকাস করা উচিত। ওকে, আমি বলবো দুইটাতে ফোকাস করা উচিত। মানে আমি দুইটাতেই করছি, স্টিল মানে ফোকাস মনে হচ্ছে লাইক 50-50 না। যেমন আমি যখন কম্পিউটার প্রোগ্রামিং করছি তখন আমি লাইক 70% কম্পিউটার প্রোগ্রামিং ছিলাম, 30% ছিলাম এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো আমার মতে এরকম একটা রেশিও মেনটেন করা আর কি, যে আমি অলওয়েজ একদিকে ফোকাস না দিয়ে দুটাই করা। তো এটা একদিক দিয়ে ভালো, যেটা হচ্ছে আমি যেটা হয় যে ফ্রাস্ট্রেশন কাজ করে স্পেশালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, যে আমি অনেক প্র্যাকটিস করতেছি, আমার রেটিং বাড়তেছে না, বা আমি প্রোগ্রামিং কন্টেস্টে আমার র্যাঙ্ক উপরে উঠতেছে না, এরকম একটা ব্যাপার। তো তখন ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট করলে একটু মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়, আমি অন্য কিছু করতে পারি, অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারি। তো এই জন্য আমার মতে যে দুইটাই করা উচিত, শুধু কম্পিউটার প্রোগ্রামিং না বা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট না। ওকে, এন্ড হচ্ছে for someone who is still unsure about their career paths at the end of their undergrad life,
ওকে, এইখানে আমি বলবো যে আসলে ওই যে পেট প্রজেক্ট গুলা করা, পেট প্রজেক্ট করলে তাহলে একজন মানুষ বুঝতে পারবে যে আসলে সে কোন দিকে যেতে চায়। হইতে পারে যে কম্পিউটার সায়েন্স থেকে পড়ার পর অনেকে আছে ডেটা অ্যানালিস্ট হতে চায়, ডেটা সায়েন্টিস্ট হতে চায়, বা হচ্ছে যে কেউ বিজনেসে চলে যেতে চায়, বা কেউ হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসতে চায়। এখন এই জিনিসটা বুঝবো কিভাবে? এই জিনিসটা বুঝতে হলে আসলে আমাদের পেট প্রজেক্ট করতে হবে। আমি যদি পেট প্রজেক্ট করি তাহলে আমি বুঝবো যে আমি কোন দিকে আমার ইন্টারেস্টটা বেশি, আমার কোন জিনিসটা বেশি ভালো লাগে। তো আহ ওই কারণে আমি যদি পেট প্রজেক্ট করি, বা আমি হচ্ছে যে ওই জিনিসগুলা ওই স্পেসিফিক টপিক গুলা যদি আমি পড়াশোনা করি, তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে আমি কোন দিকে যাওয়া উচিত। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ডেটা সায়েন্সও ভালো লাগে, আমার হচ্ছে ব্যাক এন্ডও ভালো লাগে, ফ্রন্ট এন্ডও ভালো লাগে, কিন্তু আমাকে তো একদিকে যেতে হবে। তো ফুল স্ট্যাক হচ্ছে আমার জন্য ভালো ইয়ে ছিল, কিন্তু সব কোম্পানিতে তো ফুল স্ট্যাক থাকে না। তো সেই ক্ষেত্রে আমার প্রেফারেন্স হচ্ছে ব্যাক এন্ড, কারণ আমি বলি যে আমার হচ্ছে যে এটা কি বলবো, স্কেলেবল সিস্টেম, মানে খুব হাই স্কেলের সিস্টেম বানাতে হলে কি করতে হয়, এই জিনিসগুলা আমার খুব ভালো লাগে। আমার এই জিনিসগুলো পড়তে ভালো লাগে, এই জিনিসগুলো নিয়ে আমার রিসার্চ করতে ভালো লাগে। তো এই কারণে আমি ওই ব্যাক এন্ডে ইয়েতে গেছি। আমি হয়তো ডাটা সায়েন্সে বা ইয়েতে যাইতে পারতাম, কিন্তু আমার ওটার থেকে আমার ব্যাক এন্ডের এই সার্ভিস জিনিসগুলা বা এই স্কেলেবল সিস্টেম নিয়ে আমার পড়তে বেশি ভালো লাগতেছে। তো এই জন্য আমি এদিকে মুভ করছি। সো অপশনস অপশনস অনেকগুলা, কিন্তু আমার মতে হচ্ছে যে আগের থেকে এরকম জিনিসপত্র নিয়ে পড়াশোনা করলে তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে কোন দিকে গেলে আমার জন্য ভালো, বা কোনটা আমি পছন্দ করি। কারণ এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার যদি ভালো না লাগে আসলে ওইখানে ওই ট্র্যাকে থাকাটা আসলে উচিত না, বিকজ পরে মেন্টাল হেলথ এবং অনেক সমস্যা হয় আর কি, মানে ইভেন প্রমোশন পাওয়া এরকম অনেক কিছুতে এরকম প্রবলেম হয়। তো এই কারণে স্পেশালি মেন্টাল হেলথ, সো এই কারণে ক্যারিয়ার চুজ করা ওই ইউনিভার্সিটি থেকে 2 বছর নিতে পারো কেউ একজন, আর 2 বছর টাইম নেওয়া যায় যে ওকে আমি 2 বছর ট্রাই করি একটা জিনিসে, সেটা ইজ ফাইন। বাট ওইটা প্রথম 2 বছরের মধ্যেই ডিসাইড করে ফেলা উচিত। মানে আমি প্রথম 2 বছর বলতে হচ্ছে যে গ্রাজুয়েশন করার পরে প্রথম 2 বছর, এই 2 বছরের মধ্যে ডিসাইড করা যে আমি অনেক হতে পারে একাডেমিকও যেতে পারে, যেমন টিচার হতে পারে, বা ওইটা ওই টাইমটাই এই 2 বছরের মধ্যে আসলে আমার মতে যে চিন্তা করে বের করা আগে যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমি পছন্দ করি। How much knowledge should you actually have to consider applying for an engineering job? এটার আসলে কোনো স্কেল নাই, ডিপেন্ড করে কোন কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতেছি। কিছু কোম্পানি চায় খুবই মানে এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে তারা এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার চায়, এটা হতে পারে। কিছু কোম্পানি চায় যে হ্যাঁ বেসিক কিছু জানলেই হবে, এরকম। এটা কোম্পানি থেকে কোম্পানি ভ্যারাই করে, এবং যার নলেজ যত ভালো তার স্যালারি হাই থাকবে, এটাই হচ্ছে সিস্টেম। তো এখানে নলেজের কোনো শেষ নাই, নলেজের কোনো স্কেল নাই। সো কারো যদি খুব বেশি নলেজ থাকে, দ্যাটস গ্রেট, সেভাবে তার স্যালারিও খুব হাই হবে। যার নলেজ খুব কম তার স্যালারিও খুব কম হবে, এবং সে হয়তো ওরকম বড় কোম্পানিতে যেতে পারবে না, এরকম একটা। সো এখানে আসলে কোনো স্কেল বলে কিছু নেই, এটা যা যেরকম নলেজ। কিভাবে অ্যামাজনে ইন্টারভিউ কল পেলেন এবং ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওকে, অ্যামাজনের আমি আসলে রেফারেল পাইছি একজনের কাছ থেকে। আমি ওই টাইমে আসলে আরেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম, ফেসবুক ইন্টারভিউ দিচ্ছিলাম। তো আমার যেহেতু দুটো ইন্টারভিউ একসাথে পাশাপাশি হইলে ভালো, তাহলে আমি অফার গুলা কম্পেয়ার করতে পারবো এরকম। তো আমি এটা হচ্ছে যে এখানে তাহলে দুটাই বলতে আমি একটা ব্লগ লিখছি ফেসবুক আর ইন্টারভিউ নিয়ে, অ্যামাজন ইন্টারভিউ নিয়ে। যদি দেখে মিডিয়ামে আমার একটা ব্লগ আছে এটা নিয়ে, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কি ছিল। বাট আমি এখানে সামারি দিতে পারি যে আমি 2 জায়গায় রেফারেল পাইছি, এবং রেফারেল হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ওয়ে আর কি, মানে সরি ফাস্টেস্ট ওয়ে। ফাস্টেস্ট ওয়ে মানে হচ্ছে খুবই উইদিন 1 উইকের মধ্যে রিক্রুটার এসে কথাবার্তা বলবে, যেটা নর্মালি অ্যাপ্লাই করলে হয়তো 1 মাস পরে দেখবে বা এরকম কিছু, স্পেশালি এরকম বড় কোম্পানির ক্ষেত্রে। তো আমি ইন্টারভিউ কল রেফারেলের পরে ওরা আমাকে নক করে, এরপরে হচ্ছে যে কোন ইন্টারভিউ নিছে, ফোন ইন্টারভিউ ছিল, তারপরে অনসাইট ইন্টারভিউ
হয়েছে। অনসাইট ইন্টারভিউতে আমাদের ক্ষেত্রে মিড লেভেল ইঞ্জিনিয়ার, তো এই ক্ষেত্রে হচ্ছে যে 4টা ইন্টারভিউ। ফেসবুকে হচ্ছে 4টা ইন্টারভিউ, অ্যামাজনে 4টা ইন্টারভিউ। ফেসবুকের ইন্টারভিউ হচ্ছে যে 2টা কোডিং ইন্টারভিউ, একটা হচ্ছে বিহেভিয়ারাল, একটা হচ্ছে সিস্টেম ডিজাইন। আমি একটা কোর্স করে নিতে যাচ্ছি সিস্টেম ডিজাইনের উপর, ওটা পরে হবে। বাট সিস্টেম ডিজাইন হচ্ছে মোর লাইক কিভাবে আমি পুরো একটা স্কেলেবল আর্কিটেকচার বিল্ড করতে পারি এবং ওটা টপ লেভেল ভিউটা কি হইতে পারে, এরকম একটা ব্যাপার। লাইক ধরলাম যে আমাকে নেটফ্লিক্স বানাইতে হবে, তো নেটফ্লিক্স বানাইতে হলে আমার কি কি সার্ভিস ইউজ করতে হবে, কোন কোন জিনিসগুলো আমার কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে হবে, এরকম একটা আইডিয়া দিতে হবে। হচ্ছে সিস্টেম ডিজাইন ইন্টারভিউ। দেন হচ্ছে অ্যামাজনে যেটা ছিল, অ্যামাজন একই রকম। অ্যামাজন আসলে একই রকম না, অ্যামাজন হচ্ছে 3টা কোডিং ইন্টারভিউ। তো 3টা কোডিং ইন্টারভিউর মধ্যেই আবার হচ্ছে লাইক 40 মিনিট হচ্ছে ইয়েতে দেয়, কোডিং এর জন্য দেয়, আর হচ্ছে 10 থেকে 15 মিনিট দেয় এর জন্য, বিহেভিয়ারাল কোশ্চেনের জন্য। তো এরকম ছিল 3টা ইন্টারভিউ। আর হচ্ছে যে একটা ইন্টারভিউ ছিল সিস্টেম ডিজাইন। এগেইন ওটাও এরকম 40 মিনিট টাইম দিয়েছে আমাকে সিস্টেম ডিজাইনের জন্য, 10 মিনিট টাইম ছিল বিহেভিয়ারাল ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হচ্ছে ফাইন। আমি এদের এখানে ফ্রেশ গ্র্যাড হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি তো অবভিয়াসলি রিজেক্টেড হয়েছিলাম তখন। এবং এখন যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সেটার মধ্যে বলবো যে একটা জিনিস, সেটা হচ্ছে যে কনফিডেন্স। আমি যখন ফ্রেশ গ্র্যাড ছিলাম তখন আমার মধ্যে কনফিডেন্স ছিল না যে আমি জব কি পাইতে পারি বা আমার কেউ স্কিল সেট আছে কিনা। বাট এখন আমার এটা হচ্ছে যে না, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার স্কিল সেট আছে, আমার জাস্ট হয়তো কোনো পার্টিকুলার জিনিস নিয়ে একটু ব্রাশ আপ করতে হবে, যাতে আমি ইন্টারভিউর মধ্যে আমি ওটা ভালো মতো দেখাইতে পারি। সো এটাই হচ্ছে যে আমার ডিফারেন্স। এমনি ইন্টারভিউ হচ্ছে যে টেকনিক্যালি সব ইন্টারভিউ একই রকমই, কথা বলতে হয় টানা, এবং যে প্রবলেমটা দিবে সেটা কোড লিখে সলভ করতে হবে উইদিন টাইমের মধ্যে এবং বেস্ট সলিউশন দিতে হবে, এটাই। সো ওইটা এক্সপিরিয়েন্স তেমন ইয়ে না। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে লাস্ট ইন্টারভিউ দুটো ছিল রিমোট, সো আমি ওদের অফিসে যাইনি বা এরকম। তো ওই অফিসে গেলে আমার মনে হয় একটু ভালো হয়েছে আমার জন্য, কারণ অফিসে গেলে আরো নার্ভাস হয়ে যাইতাম হয়তো। বাট এনিওয়ে, যেটা হচ্ছে যে অফিসে গেলে যেটা হয় যে ওই অফিসের ভিতরে অনেকে ধরো লাঞ্চ থাকে, ইয়ে থাকে, কিছু ইন্টারভিউ কিছু কোম্পানিতে লাঞ্চ থাকে, তো লাঞ্চ থাকে, অন্য ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলা যায়, এরকম ব্যাপার স্যাপার। বাট আমার ক্ষেত্রে এটা হয় না, যেহেতু আমি রিমোটলি ইন্টারভিউ দিছি। ওকে। আর এটা নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার medium.com এ একটা আছে, ব্লগ আছে, ওইটা কেউ দেখলে আই গেস আরো জানতে পারবে জিনিসটা কি বা কি এক্সপিরিয়েন্স করছেন। ইন্টারভিউ ইউনিভার্সিটি লাইফে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতে 4 বছরের রোডম্যাপ কি হচ্ছে? এখানে রোড ম্যাপ বলে কিছু নাই, মানে রোড ম্যাপ তো হচ্ছে অনেক কিছুই থাকে রোড ম্যাপে, কিন্তু আমার মতে যেটা হচ্ছে যে লাইক তো আগে বলছি যে অ্যালগরিদম প্রবলেম সলভিং করতে হবে। দেন হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রবলেম সলভিং করলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা হয়ে যায়। এরপরে হচ্ছে যে পেড প্রজেক্ট করতে হবে। সো 4 বছরের মধ্যে সে কবে কি করতে, সে যদি 2 বছরে শেষ করে ফেলতে পারে তাহলে সে খুব ভালো, তাহলে সে হয়তো খুবই এক্সপিরিয়েন্স, হয়তো আরো নেক্সট লেভেলে যেতে পারবে। এটা বাট এরকম কোনো ম্যাটার করে না, অ্যাজ লং এজ সে কিছু না কিছু ডেভেলপ করছে, কিছু না কিছু প্রজেক্ট সে দাঁড় করাইছে এবং জানার চেষ্টা করছে যে কিভাবে কি করতে হয়, কিভাবে কোড লিখতে হয়, ব্যাক এন্ড এপিআই কিভাবে কাজ করে, ফ্রন্ট এন্ডের জেএস ডম বা এরকম জিনিসপত্র কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আইডিয়া পাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। I find a few of my program courses to be irrelevant to my career goals. Should I stop worrying about the outcomes of this course's work? ওকে, সো এখানে আমি বলবো যে আসলে ইউনিভার্সিটি সবকিছু শিখাবে এরকম কিছু না। ইউনিভার্সিটি হচ্ছে যে একটা কি বলে, আমরা ইনস্টিটিউশন বলি না, ইনস্টিটিউশনের কাজ হচ্ছে যে ও অনেক কিছু কভার করবে, ও স্পেসিফিক জিনিসপত্র শেখানোর জন্য না। যেমন আমি কোর্স করছি পাবলিক হেলথ নর্থ সাউথে, কি বলেন এটা, নন জিইডি কোর্স না কি বলে যায়, পাবলিক হেলথ। এবং আমি গ্ল্যাড যে আমি এই কোর্সটা করছি, বিকজ আমি অনেক কিছু জানতে পারছি। ওটা আমার ক্যারিয়ার সাথে কোনো রিলেটেড না, কিন্তু ওটা আমার ইন্টারেস্টিং একটা কনসেপ্ট দিচ্ছে, আইডিয়া দিচ্ছে, এরকম একটা ব্যাপার। দেন হচ্ছে যে ইকোনমিক্স কোর্স করছিলাম, ইকোনমিক্স আমার ক্যারিয়ার সাথে রিলেটেড না, কিন্তু ওটাও আমার অনেক কিছু দেখাইছে, আমি জানতে পারছি। তো ওইরকম অনেকগুলো কোর্স আছে যেগুলো আমার সাথে ক্যারিয়ারের সাথে রিলেভেন্ট না, কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বিইং বা এরকম কিছুর জন্য আমার কোর্স গুলা করা দরকার, যাতে আমার মোরাল বা এগুলা শিখার ব্যাপার আছে সেগুলো আমি ওখান থেকে জানতে পারি। তো
অবভিয়াসলি ওগুলো আউটকাম নিয়ে চিন্তা মানে টেকনিক্যালি পুরা কম্পিউটার সায়েন্স বা যে কোনো ইয়াতেই রেজাল্ট আসলে কোনো ম্যাটার করে না ইঞ্জিনিয়ারিং জবে, ঠিক আছে। রেজাল্ট আমি সিজিপিএ 4/4 পাইছি, হইতে পারে 4/4 দেখছি কিন্তু তারা কোড ঠিক মতো লিখতে পারে না, ঠিক আছে, এরকম অলরেডি দেখছি। আবার অনেকে আছে যে তার সিজিপিএ 2.5, সে স্টিল তার কোড অনেক ভালো বড় কিছু। তো এটা আসলে ম্যাটার করে না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে সিজিপিএ 4 পাইছে তার কোয়ালিটি খারাপ, ঠিক আছে। সে হয়তো শিখলে বা ইয়া করলে সে হয়তো কোনো স্পেসিফিক জিনিসে সে খুব ভালো, সেটা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাও হইতে পারে, ঠিক আছে। তো সিজিপিএ ম্যাটার করে না, বাট আমার মতে হচ্ছে যে স্কিল ডেভেলপ করা হচ্ছে অলওয়েজ। আমার ইউনিভার্সিটির টাইম, আমরা অনেক টাইম আছে আমাদের এখানে, তো এই টাইমে আমরা চাইলে স্কিল ডেভেলপ করতে পারি, আমরা একাডেমিক্স পড়াশোনা তো আমরা ইয়ে করতে পারি। তো এটা হচ্ছে যে যেহেতু এখন আমরা ইউনিভার্সিটি আছে, ওই টাইমটাতে আমি ইউনিভার্সিটি গ্রেড ভালো পাইতে হলে কি কি করতে হবে, এটা এমন কোনো টাফ কিছু না। সো আমার মতে এই দুটাই ব্যালেন্স করা যায় আসলে, ঠিক আছে, যে আমি রেজাল্টও ভালো করতে পারি, আমি ডেভেলপমেন্টও আমি ইয়ে করতে পারি। সো আমি এটা আসলে মানে ইটস অল অ্যাবাউট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কেউ যদি ভালো টাইম ম্যানেজ করতে পারে, সে ব্যালেন্স করতে পারে লাইফের ইয়েতে, তাহলে তার দুটাই আসলে মানে দুই দিকে সে অ্যাটেনশন দিতে পারে আসলে। সো এগেন ওই যে আমি যেটা বললাম যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা এরকম রেশিও একটা মেনটেন করা, সো এগেইন এখানে একাডেমিক্স আরেকটা মধ্যে নিয়ে আসতে পারে। তো সবগুলো একসাথে নিয়ে ব্যালেন্স করাটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। If I have a career goal, how do I properly plan my road ahead? I'm not sure what is your career goal. আমি মনে হয় অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছি, স্পেসিফিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইয়েতে। এখানে আলাদা করে কিছু বলার নেই, আমি শিওর না এখানে কনটেক্সটটা কি, সো এক্স্যাক্টলি অ্যান্সার দিতে পারতেছি না। আপনি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করেছেন তখন আপনার গোল কি ছিল? ওকে, অবভিয়াসলি গোল ছিল হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করা। কারণ আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করি নাই জবে ভালো করার জন্য, ঠিক আছে। আমি জানতাম না আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে ভালো জব হয় বা এরকম কিছু। আমার ইয়েটা ছিল যে আমার ফ্রেন্ডরা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে, তো তারা এটা করতেছিল, তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা করলে আমি দেখাতে পারবো যে আমার নলেজ তাদের মতো, এরকম একটা ব্যাপার ছিল। সো এইটাই ছিল আমার মেইন গোল, যে তাদেরকে কিভাবে বিট করা যায়। তো ওইটাই হচ্ছে ছিল আমার মেইন গোল। এই জন্য আমি কম্পিউটার প্রোগ্রামিং করছি, জাস্ট টু শো দেম যে হ্যাঁ আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, বাট আই স্টিল ক্যান বিট দেম অর সামথিং লাইক দ্যাট। সো এইটাই ছিল আমার মেইন গোল। পরে যেটা হচ্ছে যে ওই তো এই গোলের কারণেই যে ইয়াতে যাওয়া, ন্যাশনাল কন্টেস্টে জিতা বা এরকম র্যাঙ্ক, টপ লেভেলের র্যাঙ্কে থাকা, এরপর হচ্ছে গিয়ে এসএমএসবিসি ওয়ার্ল্ড ফাইনালসে যাওয়া। তো এইগুলোই ছিল গোল। জবের দিক থেকে আসলে কোনো চিন্তা ছিল না। ইয়ে ছিল যে লাইক যদি আমি কোড, তখন আমি যেটা জানছি পরে যখন আস্তে আস্তে প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিং করছি, আমার কোচরা গুগলে জয়েন করছে বা এরকম, তো তাদের কাছ থেকে তখন পরে জানতে পারছি যে লাইক আমি যদি এগুলো ভালো করি, আমি যদি কম্পিউটার প্রোগ্রামিং ভালো করি, আমি তাহলে আমার যে অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার নলেজটা খুব ভালো থাকবে, তখন আমার জন্য ইজিয়ার হবে, নট নেসেসারিলি খুব ইজি হবে, বাট একটা অ্যাডভান্টেজ থাকবে আমার জন্য যে আমি ওই ইন্টারভিউ দিতে গেলে। তো এই তো এটা হচ্ছে মানে কি বলে এটা মানে এক্সট্রা বোনাস হিসেবে আর কি এগুলো আসতেছে। বাট মেইন কম্পিউটার প্রোগ্রামিং গোল ছিল আসলে যে আমার র্যাঙ্ক ভালো করা, আমার টিম যেটা বা নর্থ সাউথের র্যাঙ্ক উপরের দিকে উঠানো। এটা for someone who isn't skilled at problem solving but has experience with working with different frameworks, what are the chances of প্রবলেম সলভিং? এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা একজনের যদি ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্ক বা এরকম অনেক কিছু নলেজ থাকে, এরপরও যেটা হয় যে প্রবলেম সলভিংটা তার জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমি যখন ইন্টারভিউ নিই, আমি জিজ্ঞাসা করতে পারি যে আমি ফ্রেমওয়ার্কটা সম্পর্কে কি ভিতরে ইন্টারনেট জানতেছে কিনা, কিন্তু যে জিনিস প্রুফ করা কঠিন হয়ে যায় যে সে কোড লিখতে গেলে তাকে যদি আমি একটা স্পেসিফিক প্রবলেম দিয়ে কোড লিখতে বলি, তাহলে সে কোড লিখতে পারবে কিনা। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, এবং এটা রিয়েল লাইফ এক্সাম্পল। আমি একজনের সাথে কাজ করছি যে হচ্ছে একটা পিএইচপি এর একটা সার্টিফিকেশন পাইছে, ঠিক আছে।
খুব ভালো কথা, সার্টিফিকেশন পাইছে এবং সে রিয়েল লাইফে একটা যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে যে মাই সিকিউএল টাইম স্ট্যাম্প বলে একটা ফিল্ড আছে বা কলাম আছে। আহ, তাকে একটা কাজ দেওয়া হয়েছিল যে একটা জিনিস ধরলাম যে ওটিপি আছে না, ওটিপি এক্সপায়ার্ড হয়ে যাবে 24 ঘন্টা পর, ঠিক আছে? তো এইটা করার জন্য সে ডাটাবেজে 4টা ফিল্ড বানাইছে, ঠিক আছে? 4টা না 6টা ফিল্ড বানাইছে। সো ডেট 4টা, মানে ওই তো মানে সে যেটা করছে টাইম স্ট্যাম্প কলাম কি এটাই সে জানতো না, এটাই সে ইউজ না করে সে কি করছে 3টা কলাম বানাইছে, সেটা হচ্ছে যে এই ডে, মান্থ, ইয়ার। এবং এটা করতে যায় সে হচ্ছে যে ওইটা করছে ভালো কথা, এবং সে হাজার হাজার প্রবলেম করছে যে লাইক যে লিপ ইয়ার থাকে না, লিপ ইয়ার, দেন হচ্ছে যে ডে হচ্ছে যেটা হচ্ছে যে কি বলে জুলাই 31-এ থাকে, অগস্ট 31-এ থাকে, এরকম এই জিনিসগুলো সে কোডের মধ্যে হ্যান্ডেল করছে। এবং একটা জিনিস সিম্পল একটা কলামের মধ্যে দিলেই হয়ে যায় এবং তার 3 লাইন কোড লিখতে হয়, সেটাকে সে প্রায় 100টা লাইন অফ কোড লিখছে এবং অল টাইপস অফ কর্নার কেস হ্যান্ডেল করছে। এবং আলটিমেটলি সে এটা, এবং তার এক্সপিরিয়েন্স কিন্তু 6 ইয়ার্স প্লাস, এবং সে হচ্ছে একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কের উপর তার ইয়ে আছে, সার্টিফিকেশন আছে। কিন্তু সে একটা নর্মাল তাকে প্রবলেম হয়েছে, সে সেটা ইয়ে করতে গিয়ে এরকম হিউজ একটা কমপ্লেক্স কোড লিখে ফেলছে এবং যেটা টেকনিক্যালি কাজ করে না। এবং যেটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন কিউএ কাছে গেছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, তাদের কাছে গেছে, তারা প্রতিদিনই একটা করে নতুন বাগ বাই করতেছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো এই কারণে যেটা হচ্ছে যে মানে বেশিরভাগ কোম্পানি যেটা করে একটা কোডিং ইন্টারভিউ নেয় জাস্ট টু সি যে সে কোড লিখতে পারে কিনা, এবং সে কোড লিখতে গেলে তার থিঙ্কিং প্রসেসটা কি সিম্পল কিনা, সে খুব ইজিলি একটা জিনিস লিখতেছে কিনা। তো এই কারণে তার প্রবলেম সলভিং একটা ইয়ে থাকে যেটা অ্যালগরিদমের প্রবলেম সলভিং টাইপের থাকে। এটা মেইন গোলটাই হচ্ছে যে আমি কোড লিখতেছি এবং সিম্পলি থিঙ্ক করতেছি কিনা। সো এই কারণে আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি অনেকেই জব পেয়ে যাবে অনেক কিছুতে, হয়তো এটা দরকার হইতে পারে না। অনেক কোম্পানি আছে তারা এরকম কোডিং ইন্টারভিউ নেয় না, তারা একটা প্রজেক্ট লিখতে দেয়, করতে দেয়, সে প্রজেক্ট করে ইয়ে করতে, তো সেইগুলোতে সে হয়তো ইয়ে করে। বাট আমি বলবো না যে তার চান্স নাই, বাট প্রবলেম সলভিং করলে তার ভালো, তাহলে তাহলে সে সব দিকে কভার করতে হবে এবং সব টাইপের ইন্টারভিউতে সে ভালো ভালো করতে হবে। ওকে, কোশ্চেন শেষ এখন। অনেকে অনেক কোশ্চেন করছে, অনেকগুলো কোশ্চেন। পেইড প্রজেক্ট গুলো কিভাবে পাবো? অ্যাপ্রোচটা কি? পেইড প্রজেক্ট নাকি পেড প্রজেক্ট? পেড প্রজেক্ট হলে যে অনেক কিছু আছে, এটা অনলাইনে সার্চ দিলেই পাওয়া যাবে। কিছু এরকম আছে যে হচ্ছে গিটহাবে অনেক কিছু, লাইক আমি একটা ব্লগ সাইট বানাইলাম, আমি একটা ই কমার্সের মতো সাইট বানাইলাম, এরকম। মানে আমি যেটা রিয়েল লাইফে যেসব প্রবলেম গুলো দেখতেছি আমি সেগুলো আমি নিজে চিন্তা করে যদি আমি একটা প্রজেক্ট চিন্তা করি, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি প্রজেক্ট কি চিন্তা করতেছি। বাট এটা আমি গিটহাবে বা অনলাইনে এরকম অনেকগুলো এরকম রিসোর্স আছে যেখানে বলা আছে যে কিভাবে একটা ইন্টার্ন বা একজন এরকম প্রজেক্ট বানাইতে পারে। তো ওগুলো, বাট আমি এক্সাম্পল দিব যে ব্লগ সাইট বানানো, ই কমার্সের সাইট বানানো, দেন হতে পারে যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেম জিনিসের বড় মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে। আর হচ্ছে যে ব্লগ, ই কমার্স, তো চাইলে আরো একটু কমপ্লেক্স হলে এই পাঠাওয়ার মতো অ্যাপ বানানো, উবারের মতো অ্যাপ বানানো, ঠিক আছে? এরকম একটা, এগুলো অবভিয়াসলি পাঠাওয়ার মতো লেভেলে হইতে হবে এরকম না, বাট জাস্ট টু সি যে এটা কিভাবে আমি করতে পারি। এটা ডাটাবেজ ইউজ করতে হবে, বা আমি ডাটাবেজ একটা ব্যাক এন্ডের এপিআই বানানো, এইসব জিনিসগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পেড প্রজেক্ট। প্রোগ্রামিং এর বিজ্ঞানী হিসেবে কিভাবে শুরু করবো? আমি এই কোশ্চেনটা আসলে অনেক আমি রাইট পিপল না, এটা অনেক গ্রুপ আছে ফেসবুকে বা ইয়েতে যেখানে এই কোশ্চেন গুলো করলে অনেক লোকের আই গেস অনেক লোকের অলরেডি কোশ্চেন করছে, সেগুলো জাস্ট ফেসবুকে অনেক গ্রুপ আছে, প্রোগ্রামিং প্রবলেমস, তারপর অনেক গ্রুপ, সেখানে অলরেডি অনেক রিসোর্সেস দিয়ে দিচ্ছে। তো সেখান থেকে দেখে নেওয়া উচিত, কারণ এটা যে কেউ প্রোগ্রামিং এর নতুন যে শুরু করে সেই কোশ্চেনটা করে, তো ওইটা অলরেডি মানুষজন অ্যান্সার দিয়ে দিছে। তো আমি বলবো যে ওইখানে যে দেখার জন্য যে কি কি অলরেডি মানুষজন সাজেস্ট করছে। লার্নিং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, উইল ইট হেল্প টু বিল্ড মাই ক্যারিয়ার? ইয়েস, অবভিয়াসলি। মানে এটা হচ্ছে যে আমি বললাম যে টেক স্ট্যাক শেখার
একটা ইম্পর্টেন্ট। সো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওটা পার্ট। সো বাট আমি বলবো যে আরো অন্য জিনিস অ্যালগরিদম এবং প্রবলেম সলভিং করা, যাতে আরো বেটার ইন্টারভিউ পাস করার জন্য বা ইন্টারভিউতে ভালো করার জন্য। ফেসিং সাম প্রবলেমস রিলেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আমার কোডিং শুরু করার আগে অ্যালগরিদমটা বুঝতে হবে যে কি চেয়েছে। এই অ্যালগরিদমটা মাথায় আসতে না, এটা লাইক কোশ্চেন বুঝতে পেরেছি বাট কিভাবে স্টার্ট করবো, অ্যালগরিদমটা কি হবে এটা মাথায় আসতে। এটা আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমার নিজেরও একই রকম প্রবলেম হয়েছে। আমি বুঝতেছিলাম না যে আমি কিভাবে এটা অ্যাপ্রোচ করবো বা কি। সো এটা বেস্ট অপশন হচ্ছে যে আমি একটা লাইক স্পেশালি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমি অ্যালগরিদমটা মাথায় আসতেছে না, অনেক ফার্স্ট আমি ট্রাই করব। আমার ওই টাইমে আমি ট্রাই করতাম লাইক ফর 2 থেকে 3 দিন চিন্তা করতাম যে কিছু যদি মাথায় না আসে তাহলে আমি হিন্ট চাইতাম অন্যজনের কাছ থেকে বা অনলাইনে হিন্ট দেখতাম, সেগুলো দিয়ে আবার চিন্তা করতাম একদিন। যদি না একদমই না পারি তাহলে যেটা হতো যে আমি অন্য লোক জনের কোড দেখতাম, দেখে যে বোঝার চেষ্টা করতাম যে তারা এটা কিভাবে করলো, এই অ্যালগরিদমটা কি করলো, অ্যালগরিদমটাকে কেন এখানে ইউজ করলো, এরকম একটা ব্যাপার। সো অলওয়েজ মানুষজনের কোড দেখতে হবে, মানে একদমই না পারলে আর কি অন্যদের কোড দেখে বোঝার চেষ্টা করা। হাউ টু ম্যানেজ রেফারেলস, এখন এটা অনেক ইজি হয়ে গেছে কজ ইউ হ্যাভ লিঙ্কডইন। তো লিঙ্কডইনে লোকজনের সাথে কানেক্ট করতে হবে, দেন কানেক্ট করলে ওদের মানুষকে মেসেজ পাঠায় ইয়ে করা, রিলেশনশিপ ক্রিয়েট করা, দেন মেসেজ পাঠানো যে ইফ ইউ নিড রেফারেলস। অ্যান্ড এতো এখন হচ্ছে লিঙ্কডইনই হচ্ছে ওয়ে টু গো। স্পেসিফিক কয়টা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে এক্সপার্ট হতে হবে, এখানে স্পেসিফিক অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হতে হবে এরকম না, বাট যেগুলো খুবই পপুলার লাইক পাইথন, নোডজেস, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি শার্প, এগুলোতে মধ্যে যে কোনো একটাতেই ভালো দখল থাকলেই হবে, অনেকগুলো হতে হবে এরকম না। বিকজ একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ যদি কেউ পারে সে অনেকগুলো মানে অন্য ল্যাঙ্গুয়েজ পিক আপ করা তার জন্য ইজিয়ার। How to choose between a startup or established company for freshers or software formation engineers? So for আমি বলবো যে আসলে ফ্রেশারদের জন্য স্টার্টআপ বেটার দেন বড় কোম্পানি থেকে। কারণ হচ্ছে যে আবার ডিপেন্ড করে, এটা আসলে যে মেইন কথা হচ্ছে যে ওখানে টিম কালচার কিরকম, কোম্পানির কালচার কেমন এবং সিনিয়র ম্যানেজমেন্টটা কিরকম। কারণ যদি স্টার্টআপের মধ্যে ভালো ইয়ে থাকে, মেন্টর থাকে বা বড় ম্যানেজার থাকে, দেন ইটস এ গুড চয়েস। বিকজ তাহলে আমি অনেক হ্যান্ডস অন প্রোগ্রামিং করতে পারবো, অনেক ফিচার দিতে পারবো, দেন আমি আবার শিখতে পারবো ম্যানেজার এরকম। বাট ডিপেন্ড করে। এস্টাবলিশ কোম্পানিতে যেটা হয় যে আমি ওই ইঞ্জিনিয়ারিং প্রসেসটা খুব ভালো মতো বুঝতে পারি, ঠিক আছে, যে হয়তো আমি কোনো ফিচার ডিপ্লয় করতেছি না বা কোনো কিছু একদম প্রোডাক্ট ফেসিং কাজে করতেছি না, কিন্তু আমি শিখতে পারতেছি কিভাবে ইঞ্জিনিয়ার অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার হতে হয় এরকম একটা। আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এটা আমি জানি না, এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং কি হবে। আই থিঙ্ক ইটস সেম ফর যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, যেটা হচ্ছে যে তার ইয়েটা কি, কোম্পানির কালচারটা কেমন, সে যদি ভালো মানে ক্যারিয়ার গ্রোথ যদি ভালো থাকে দেন কোম্পানি। Some tips on getting FANG referrals. আমি অলরেডি বলে ফেলছি লিঙ্কডইন। ভাই I have told that as a entry level engineer it is better to join startups than joining established. Is it because one of the one is at the beginning stage of learning. Big companies have so much divided for doing small roles they have people. I guess এটা আমি অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছি। এটা আমি বলবো যে হ্যাঁ স্টার্টআপ গুলো ভালো, বাট এগেইন ডিপেন্ড করে হচ্ছে যে সিনিয়র ম্যানেজমেন্টের উপর। ক্যারিয়ার গ্রোথ যদি না থাকে অবভিয়াসলি এটা মেক সেন্স, মানে সব দিক দিয়ে লস। one has bigger roles to. Okay, and then what are the topics that need to be covered in order to solve these? Again, I think this is not the right platform. Google, sorry, Facebook এ অনেকগুলো গ্রুপ আছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর, তো সেইখানে দেখা উচিত যে কি করা এখানে। কাজ আমি এখন রিসেন্টলি কোড ফোর্সেস করি না, সো আমি এখন জানি না আসলে কোড ফোর্সেস এখন ডিভিশন 2, আমি ইভেন আমার টাইমে ডিভিশন 3 ছিল না, সো ডিভিশন 2তে বা 3তে এখন কিভাবে অ্যালগরিদম দেয়, সো আই হ্যাভ নো আইডিয়া। বাট এটা কোশ্চেন আমার মতে ফেসবুকের গ্রুপে বা ইয়েতে করলে ভালো, তাহলে বেটার অ্যান্সার পাওয়া যাবে। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, আই থিঙ্ক দ্যাটস অল।
Yeah. Sorry to interrupt. If it's okay, আমাদের ফেসবুক লাইভ থেকেও কয়েকটা কোয়েশ্চেন আসছিল, so is it okay if I asked 3 questions? Yeah, sure. Okay, so Jannatul Shopna লিখেছেন যে I have heard that online application isn't that much of effective as the process like application through reference or through recruiter. Is it true? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ট্রু স্পেশালি ফর এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার। কারণ হচ্ছে যে সারা ওয়ার্ল্ড থেকে হাজার হাজার লোক অ্যাপ্লাই করে স্পেশালি বড় কোম্পানিতে। ইভেন ইভেন বাংলাদেশেও আমি কিছু কোম্পানিতে ছিলাম যেখানে অনেক লোক অ্যাপ্লাই করছে, প্রায় একটা ইয়ের জন্য প্রায় 100 লোকের উপরে অ্যাপ্লাই করছে। তো সেক্ষেত্রে আসলে টাফ হয়ে যায় রিক্রুটারের জন্য টু গো থ্রু অল দ্য অ্যাপ্লিকেশনস। তো এই কারণে এটা হচ্ছে মেইন সমস্যা যে ওই সবাইটা দেখা পসিবল হয় না। তো এই কারণে রেফারাল হইলে একটু ইজিয়ার জাস্ট টু গেট দ্য লাইমলাইট। আই মিন তাহলে এইচআর জানে যে ওকে ও রেফার করছে, তাহলে মনে হয় ও ভালো হতে পারে, বিকজ একজন অলরেডি স্ক্রিন করছে, মানে যে রেফার করছে তারা এক্সপেক্ট করে যে রেফার করছে সে অলরেডি রেজিউমেটা দেখছে, দেখে মনে করছে যে হ্যাঁ সে একটা ফিট হইতে পারে, সে একটা ইঞ্জিনিয়ার হিসেবে যোগ্যতা রাখে আর কি। সো হ্যাঁ, এটা ট্রু। বাট স্টিল বাট ফর মিড লেভেল আর সিনিয়র লেভেলে গেলে আসলে তখন অ্যাপ্লাই করলে ওরা কোনো যে তখন এক্সপিরিয়েন্স চলে আসে, তো তো ওরা সিনিয়র লেভেল তখন ওরা দেখে রিক্রুটার তখন ডিরেক্টলি মানে আমি অনলাইন অ্যাপ্লিকেশন করলে সেটা রিপ্লাই দিতে পারে। যেমন আমি অ্যাপলে করছিলাম, আমি ডিরেক্ট অ্যাপ্লাই অ্যাপল থেকে ওরা লাইক 1 মাস না 1.5 মাস পরে নিজের থেকে ওরা করছে, এখানে রেফারেল লাগে নাই। কিন্তু ফর ফাস্টার প্রসেস রেফারেল লাগবে, এবং হ্যাঁ এটা এন্ট্রি লেভেলের জন্য রেফারেল খুবই ইম্পর্টেন্ট। Next question. Okay, so Janatul Shapna also mentioned another question is should we approach the recruiter or referral through LinkedIn, and is there any effective way to approach them? আর কোনো অ্যাপ্রোচ মানে রেফারেল হচ্ছে তো একজন ইঞ্জিনিয়ার বা অলরেডি ওই কোম্পানিতে কাজ করতেছে তাদের সাথে ইয়ে করা। এইচআর দিকে বা রিক্রুটারদেরকে মেল করলে হয় বা কানেক্ট করলে হয়, বাট বেস্ট হয় যে লাইক আমি হচ্ছে যেমন নর্থ সাউথে, সো কেউ যদি নর্থ সাউথ থেকে কেউ একজন আমাকে যদি ইউনিভার্সিটি থেকে একজন অ্যাপ্লাই করতেছে এরকম একটা, তো এরকম আর কি, যে কারো যদি সেই ইউনিভার্সিটির সিনিয়র ভাই বা কেউ সিনিয়র পিপল কেউ যদি ওখানে থাকে তাহলে তাদের সাথে অ্যাপ্রোচ করাটা বেস্ট। এরপরে হচ্ছে যে হ্যাঁ রিক্রুটারদেরকে মেল করতে পারি, বাট লিঙ্কডইন হচ্ছে যে ওয়ে টু গো। লিঙ্কডইনে ডিরেক্ট মেসেজ পাঠানো, এবং লিঙ্কডইনে মেসেজের মধ্যেও একটু স্ট্যান্ডার্ড আছে। আমি মনে রিসেন্টলি একটা ইয়ে করছিলাম যে জাস্ট হ্যালো লিখে, হ্যালো ভাই, হ্যালো এরকম না লিখে ওই একটা পুরোটা একটা ডিটেলস লেখা যে আমি অ্যাপ্লাই করতে চাই, আমার এই ব্যাপার আছে, আমার এরকম রেজিউমে আছে, এরকম একটা পুরো ডিটেলস লিখে একদম মেইল করা বা মেসেজ করা লিঙ্কডইনে রেফারেল পাওয়ার জন্য। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে টু গো। Okay, so the last question is from Shubhashish Ghosh. So he asked, ভাইয়া tier 1 global talent visa পাওয়ার ওয়েটা একটু বলবেন? এইটাও নিয়েও আমি একটা ব্লগ লিখছি মিডিয়ামে। আমার মিডিয়াম হচ্ছে ফায়াস26 বা আমার ফায়াস দেখে সার্চ দিলে মিডিয়ামে আসবে। মিডিয়ামের মধ্যে আমি ওখানে পুরোটা প্রসেস বা এটা আমি বলছি। তো ওইখানে জাস্ট সামারি দেই। এটা হচ্ছে যে টিয়ার 1 গ্লোবাল ট্যালেন্ট ভিসা হচ্ছে লাইক ইউকের একটা ভিসা, যেখানে লাইক কোনো কোম্পানির স্পন্সরশিপ ছাড়াই ওয়ার্ক পারমিট পাওয়া যায় বা এরকম কিছু। তো সেটা যদি অ্যাপ্লাই করতে হলে কিছু ওরা স্পেসিফিক জিনিসপত্র দেখে, যে আমি প্রোগ্রামিং কমিউনিটিতে কোনো অবদান রাখছি কিনা বা ওপেন সোর্স কমিউনিটিতে কোনো কন্ট্রিবিউশন করছি কিনা এরকম। তো সেক্ষেত্রে আমার কেসটা ছিল আমি লাইটও যেটা ইয়ে করছি, যেটা বাংলাদেশে অনেক প্রবলেম সলভার ইউজ করে, এবং এসিএম এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার এটাও ইউজ করছে তাদের প্রোগ্রামিং কন্টেস্ট ম্যানেজ করার জন্য। তো এইটা তারপর দেন আমি ছিলাম ডিএন ইউনিভার্সিটির প্রোগ্রামিং কোচ, সো আমি ওখানে ওদেরকে শিখাইছি। তো এরকম জিনিসগুলো হচ্ছে যে আমাকে দেখাইতে হয়েছে। দেন যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। আমি কত বছর কাজ করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কি কি টাইপ জিনিস কাজ করছি এরকম ব্যাপার। তো এটা নিয়ে ডিটেলস আছে আসলে আমার medium.com এর
ব্লগে। সো আমি সাজেস্ট করব সবাইকে আমার ওই ব্লগগুলো দেখার জন্য। ওইখানে আমার ওই ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, আমার এই গ্লোবাল ভিসা এবং আরো কিছু হাবিজাবি ব্লগ আছে যেটা পড়া যেতে পারে আর কি। সো ইয়া। Okay. So with that, Bhaiya, I guess we don't have any more questions. So with that, officially, we can say that the question and answer session is over. So thank you very much, Bhaiya, for your valuable time. Hopefully, everyone who had attended this session has benefited from your words, and we hope that in the near future we get to work with you more on some of our projects. And yeah, thank you very much. থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কানেক্ট উইথ মি অন লিঙ্কডইন। আমি অনেকে আমাকে ফেসবুকে পাঠাবে, আমি ফেসবুকে অ্যাকসেপ্ট করি না, সরি। সো লিঙ্কডইনে পাঠালে বেটার। ইয়া, কারো যদি কোনো ক্যারিয়ার অ্যাডভাইস লাগে বা কিছু, আমার লিঙ্কডইনে মেসেজ পাঠালে বেটার হবে। জাস্ট ওকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।